Okay. Thank you everyone. Welcome to my probably fifth class and last class on feminism. And in the previous class, we have actually discussed about the French feminism and the Marxist feminism, about gynocriticism, about Ellen Showalter. We have discussed about the third wave feminism in general. So in today's class, we will look into the French post-structuralist feminism. আমি আগের ক্লাসে খানিকটা অংশ শুরু করেছিলাম ফ্রেঞ্চ পোস্ট-স্ট্রাকচারালিজম ফেমিনিজম থেকে। আজকে আমি সেটাকে কন্টিনিউ করব। আমি আগেই বলেছি that French post-structuralism feminism or post-structuralist feminism is quite revolutionary in nature. Revolutionary in the sense that it tries to defy all forms of conventional notions of feminism. যত ধরনের আমাদের কনভেনশনাল ট্র্যাডিশনাল আইডিয়া রয়েছে ফেমিনিজম সম্পর্কে সেগুলোকে রিজেক্ট করে ফ্রেঞ্চ ফেমিনিজম। এবং আমাদের কম্পেয়ার টু দ্য অ্যাংলোফোন ফেমিনিজম মিনস ফেমিনিজম অফ দ্য ইংলিশ স্পিকিং ওয়ার্ল্ড, তাদের থেকে ফ্র্যাঙ্কোফোন মানে ফ্রেঞ্চ স্পিকিং ওয়ার্ল্ড অনেক বেশি রেভলিউশনারি, ডাইরেক্টলি অ্যাটাক করে। প্রথমবার যে কথাটা তারা বলতে আরম্ভ করে, that is a very important concept, that using the women's body, the body of a woman as a weapon. আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনে আমাদের সোসাইটিতে বেশ কিছু শব্দকে, বেশ কিছু রিচুয়ালকে আমরা ট্যাবু বলে গণ্য করি। Tabooed objects. We will not talk about all these things. That is, we consider as social taboo. That hush, fish. Please remain silent about this topic. Like women's menstruation, like for example contraception. এগুলো নিয়ে আমরা কথা বলতে পছন্দ করি না। নারী দেহ নিয়ে কথাবার্তা, এইগুলো about the erogenous zone of the women's body, এগুলো নিয়ে আমরা কথা বলি না। সো ফ্রেঞ্চ ফেমিনিজম যেটা প্রথমবার করলো, এই ট্যাবুগুলোকে দে মেক অ্যাকচুয়ালি অ্যাজ দেয়ার ওয়েপন, ইউজিং দ্য female body as a weapon, প্রায় অস্ত্র হিসেবে নারী শরীরকে ব্যবহার করা। ফলে যে নারী শরীর পেট্রিয়ার্কাল সোসাইটির কাছে এক ধরনের ট্যাবু, that we cannot speak about the women body, that we cannot talk about the various bodily spaces of the womanhood, সেই জিনিসটাকে সেলিব্রেট করা, সেলিব্রেশন অফ দ্য উইমেন্স বডি, CELEBRATION, নট ল্যামেন্টেশন, তাকে নিয়ে ল্যামেন্টেশন করা নয়, TATION, বাট সেলিব্রেশন, নট ল্যামেন্টেশন বাট সেলিব্রেশন। ফলে এই সেলিব্রেশনের প্রসেস শুরু হয় 1970s-এ। বেশ কয়েকজন থিঙ্কার এগুলো করতে আরম্ভ করেন। তারা কে আমি অলরেডি তাদের নাম ফ্রেঞ্চ ফেমিনিজমে বলেছি। দ্য থ্রি মোস্ট ইম্পর্টেন্ট নেম, দে আর লুইস ইরিগারে, জুলিয়া ক্রিস্তেভা অ্যান্ড হেলেন সিক্সিউ। সিক্সিউসের প্রোনাউন্সিয়েশন হবে না, সিক্সিউ হবে। এবং তারা যে ওয়ার্ডটা কয়েন্ট করে, দ্য ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এক্রিচার ফেমিনাইন, that is women's writing. It literally means women writing, that is writing almost through the body. It is a philosophy that promotes women's experiences and feelings to the point that it strengthens the work. It tries to express the women's feelings and experiences in a very authentic way. একজন উইমেন তার নিজস্ব এক্সপিরিয়েন্স, তার নিজস্ব জৈবিক সমস্যা, তার নিজস্ব এক্সপিরিয়েন্স ফ্রিলি একটা পাতার মধ্যে লিখতে পারবে, with their sweat, blood and broken bones. That is a creature feminine. তাদের রক্ত, ঝরা ঘাম এবং হাড় ভাঙা পরিশ্রম, এই পুরোটা দিয়ে তারা তাদের জীবনের কাহিনী লিখবে। That is a creature feminine. A creature in French actually means writing, and feminine মানে হচ্ছে women's writing. So basically women must write herself, must write about women and bring down women to writing. Writing এ womenদেরকে এমপ্লয় করতে হবে, from which they have been driven away as violently as from their bodies. যেরকম ভাবে উইমেনদের বডি থেকে উইমেনদেরকে পৃথক করা একটা প্রচেষ্টা পেট্রিয়ার্কি করেছে।
তুমি যদি কোনো একটা ক্লাবের স্ট্রিপার হও ফর এক্সাম্পল, তোমাকে পেট্রিয়ার্কি বলবে এটা একটা খুব খারাপ কাজ। অথচ চুরি করা বা যদি তুমি কোনোভাবে কারো কোনো পুরুষের কৃতদাস হয়ে কোনো টাকা উপার্জন করো, সেটাকে সে ভালো বলবে। ফলে এই যে কনস্ট্রাকশন অফ দ্য ক্যারেক্টার, যে কোনো চরিত্র ভালো কোনো চরিত্র খারাপ, চরিত্র বলে আসলে কিছু হয় না, এই আইডিয়াতে ফ্রেঞ্চ পোস্ট স্ট্রাকচারালিস্ট ফেমিনিজম আসছে। দ্য কনসেপ্ট অফ ভোলাটাইল অ্যান্ড ফ্লোটিং আইডেন্টিটি, ফ্লোটিং ক্যারেক্টার, আসলে এই চরিত্রের কনসেপ্ট পেট্রিয়ার্কি দ্বারা কনস্ট্রাক্টেড একটা জিনিস। একজন নারী তার দেহকে কেমন ভাবে ব্যবহার করবে, বিক্রি করবে নাকি রেখে দেবে, সেটা নারীর নিজস্ব অধিকার। দ্য রাইট অফ দ্য উইমেন্স বডি, এটা থার্ড ওয়েভ ফেমিনিজম বা ফ্রেঞ্চ ফেমিনিজমের অংশ। আমি বারবার বলছি ফ্রেঞ্চ ফেমিনিজম খুব রেভলিউশনারি। ফ্রেঞ্চ ফেমিনিজমের বেশ কয়েকটা জায়গা পড়ে মনে হতে পারে যে বাবা এই কথাগুলো বলছে, এগুলো কি সত্যি? কিন্তু এইটা ফ্রেঞ্চ ফেমিনিস্টদের সেই সময়কার মতবাদ, এবং সত্যি বলতে কি নাড়িয়ে দিয়েছিল সমগ্র পেট্রিয়ার্কিকে 1970s এবং 1990s-এ। এইটাই থার্ড ওয়েভ ফেমিনিজমের সব থেকে অন্যতম বড় শক্ত পিলার হিসেবে আগমন করেছিল। যা যা উইমেনদের আজকের চিরকালের উইকনেস, ফর এক্সাম্পল উইমেন্স বডি, যেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না, ফর এক্সাম্পল হিস্টেরিয়া, উইমেনদেরকে পাগল বলার যে প্রচেষ্টা, সেই উইকনেসগুলোকে তারা স্ট্রেংথ হিসেবে দেখাবার প্রচেষ্টা করেছিল। যদি তুমি আমাকে পাগল বলো, যদি তুমি আমাকে বলো আমি আনকনভেনশনাল, আমি সোসাইটির পার্ট নয়, তাহলে আমি পাগলামো করব। আমি আমার পাগলামোর মধ্যে দিয়ে আমার আইডেন্টিটিকে সেলিব্রেট করব। যেটা ঘটেছে তোমাদের ইয়েলো ওয়ালপেপারে, একজন নারী কে পাগল বলে ইট লিডস টু আর সোশ্যাল এক্সক্লুশন, তাকে সামাজিকভাবে বাদ দেওয়ার যে প্রচেষ্টা, তাকে একটা আলাদা ঘরে রেখে দেওয়ার যে প্রচেষ্টা, একটা 19th সেঞ্চুরি উইমেনহুডকে আলাদা করে রাখার যে প্রচেষ্টা ইন দ্য 19th সেঞ্চুরি, এর ফলে নারীটা আস্তে আস্তে পাগল হলো, এবং সত্যিকারের পাগল হয়ে সে আরেকজন নারীকে দেখতে পাচ্ছে ওয়ালপেপারের মধ্যে সে বন্দি। এবং আলটিমেটলি যেটা যেভাবে পুরো নভেলটা, পুরো শর্ট স্টোরিটা শেষ হচ্ছে, যে দ্য উইমেন ইজ অলমোস্ট ক্রলিং থ্রু দ্য এন্টায়ার ম্যাট্রেস অ্যান্ড ইজ ক্রলিং থ্রু আর হাজবেন্ডস বডি। তার হাজবেন্ডও অজ্ঞান হয়ে পড়ে গেছে তাকে দেখে, তার উপর দিয়ে উঠে চলে গেছে। ফলে এই যে ইয়েলো ওয়ালপেপার বাই শার্লট পার্কিন্স গিলম্যান যেভাবে শেষ হচ্ছে, সেই শেষ হওয়াটা প্রমাণ করছে অ্যাবাউট দ্য এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ইমানসিপেশন অফ দ্য উইমেন, নারীর স্বাধীনতা। কারণ যে নারী স্বাধীন হতে পারছে না একটা সেন রেশনাল সোসাইটিতে, যে সোসাইটি লজিক এবং প্রগ্রেসের ভিত্তিতে চলে এবং কোনটা সেন কোনটা ইনসেন বলে দেখিয়ে দেয়। আমরা জানি একটা দিনের পর দিন ধরে পোস্টপার্টাম ডিসঅর্ডারে ভোগা একটা নারী, কারণ পোস্ট প্রেগনেন্সি বিভিন্ন ধরনের ডিসঅর্ডার নারীদের হওয়া স্বাভাবিক, লাইক সোডিয়াম পটাশিয়াম ডেফিসিয়েন্সি এন্ড দ্য আদার্স, সেটাকে হিস্টেরিয়া বলে আলাদা করে ট্যাবু করা, সেটাকে হিস্টেরিয়া বলে আলাদা করে মার্জিনালাইজ করা ওয়াজ a very dominant culture of the patriarchy. আমরা জানি the word hysteria in fact originated from the word hyster, which means uterus, as if a woman becomes pregnant she will eventually become mad. 19th সেঞ্চুরিতে এই ধারণাটা ভীষণভাবে প্রিভ্যালেন্ট ছিল। তোমরা বার্থা ম্যাসনের ক্যারেক্টারকে দেখেছো, জিন আয়রে, she has been marginalized as a mad character. তাকে পাগল বলে সেই বিরাট বড় থর্নফিল্ড হলের একটা ম্যানশনের মধ্যে 3 তলাতে পুড়ে রেখে দেওয়া হয়েছিল, এবং বলা হয়েছিল গ্রেস পুল তার দায়িত্ব। গ্রেস পুল হলের সার্ভেন্ট, তাকে দায়িত্ব দিয়ে রেখে দেওয়া হয়েছিল। ফলে এই যে বারবার উইমেনদের মার্জিনালাইজেশন, there is a famous book called Mad Women in the Attic by Gilbert and the Goober. Mad Women in the Attic মানে চিলে কোঠার উন্মাদিনী। এই যে উন্মাদিনীকে একটা সেপারেট স্পেসের মধ্যে রাখার প্রচেষ্টা, এটা পেট্রিয়ার্কি চিরকাল করে এসছে। এর বিপক্ষে লড়াইয়ের ফলে এই ম্যাডনেসকে, এই হিস্টেরিয়াকে কিন্তু অ্যাজ আ ওয়েপন হিসেবে এই ফ্রেঞ্চ ফেমিনিজম ইউজ করছে। সো হিস্টেরিয়া ওয়াজ হেল্ড অ্যাজ আ স্পেসিফিক্যালি ফিমেল ট্রান্সগ্রেসিভ ল্যাঙ্গুয়েজ। হিস্টেরিয়া মানে পাগলামো। পাগলামোর মধ্যে কি আছে? ইনডিসিপ্লিন আছে, কেয়স আছে, কেয়টিক, অ্যাসোসিয়েটিভ। It's an antidote to the literary styles and modes of the philosophical reasoning which defined women as inferior to men. Philosophical reasoning চিরকাল উইমেনকে ইনফিরিয়ার টু মেন বলে ধরে এসছে, ফ্রম অ্যারিস্টটল টু টমাস অ্যাকুইনাস টু দেকার্তে, প্রত্যেকে। এর ফলে ন্যাচারালি যদি উইমেনকে সেলিব্রেট করতে হয় তাহলে কি দিয়ে করতে হবে? কেয়স দিয়ে করতে হবে, ইনডিসিপ্লিন দিয়ে করতে হবে, ট্রান্সগ্রেসিভ ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে হবে, ম্যাডনেস দিয়ে করতে হবে।
পুরুষতন্ত্র যদি উইমেনকে পাগল বলে তাহলে আমরা পাগলামো করবো, আরো বেশি করে করবো। By celebrating the opposite of the patriarchal rationality as women's imaginative and intellectual sphere, they alienated many women who felt that this position was a stab in the back of the long-standing struggle to have women's rationality recognized. অনেক ফেমিনিস্টরা বিশ্বাস করতেন যে উইমেনদের র্যাশনালিটি রেকগনাইজ করার প্রয়োজন আছে। ফ্রেঞ্চ ফেমিনিজম বলে নো, কোনো প্রয়োজন নেই, আমরা ইরেশনাল, যেভাবে আমাদেরকে সোসাইটি দেখেছে সেভাবেই আমরা দেখাবো। এখান থেকে নতুন শব্দের জন্ম হচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ স্ট্র্যাটেজিক এসেনশিয়ালিজম। এসেনশিয়ালিজম মানে আমি বলেছি এসেনশিয়ালিজম কথাটা কি থেকে এসছে? এসেন্স থেকে, ইএনসি। এসেন্স মানে কি? প্রয়োজন। ঠিক প্রয়োজন নয়, মানে যে যতটা দরকারি বলে আমাদের মনে হয়। ফর এক্সাম্পল আমার এসেন্স কি, দ্যাট তোমরা বলতেই পারো যে অরিন্দম ঘোষের আইডেন্টিটির যে এসেনশিয়াল পার্ট, তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, দ্যাট হি ইজ টিচিং ইন আ কলেজ, আমার বাঙালি আইডেন্টিটি, এগুলো আমার এসেনশিয়াল আইডেন্টিটির পার্ট, রাইট? সো স্ট্র্যাটেজিক এসেনশিয়ালিজম মানে এসেনশিয়ালিজম বলে কিছু হয় না। তো নারীদের এসেনশিয়াল আইডেন্টিটির পার্ট কি? যে সে নারী, তারা ইললজিক্যাল, তারা অনেক ক্ষেত্রে ইনসেন, তারা অনেক ক্ষেত্রে ডোসাইল, তাদেরকে চট করে ডমিনেট করা যায়, সেটা এসেনশিয়াল বলে, এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক বলা যেতে পারে। স্ট্র্যাটেজিক মানে যখন আমি স্ট্র্যাটেজি করে, যখন আমি এক ধরনের প্ল্যানিং করে আমার বিশেষ কিছু এসেনশিয়ালিজমকে দেখাচ্ছি, কিছু এসেনশিয়ালিজমকে দেখাচ্ছি না। So strategic essentialism means a woman's body determines not only her identity but also a mode of writing and thinking fundamentally different from and in revolt against the masculine modes. কিছু স্পেসিফিক আমার দেহের বা দেহগত জায়গাকে আমি পোর্ট্রে করছি, যেটা পোর্ট্রে করে আমি পেট্রিয়ার্কিকে অ্যাটাক করতে পারি, দ্যাট ইজ নোন অ্যাজ স্ট্র্যাটেজিক এসেনশিয়ালিজম। আমরা প্রথম যে থিঙ্কার জুলিয়া ক্রিস্তেভা এই ফ্রেঞ্চ ফেমিনিজমে, তার কথা বলবো। He's a Bulgarian French philosopher, literary critic, semiotician। Semiotician মানে যে চিহ্ন বিজ্ঞানের কথা বলে। She is the author of the more than 30 books, really a celebrated academician. She wrote books like Powers of Horror, Tales of Love, Black Sun, Depression and Melancholia, এরকম বিভিন্ন জিনিস নিয়ে লিখেছেন। এবং তার যে আইডিয়া, তার মধ্যে অনেক ধরনের আইডিয়া আছে, আমি কয়েকটা আমরা দেখার চেষ্টা করব। একটা হচ্ছে ইন্টারটেক্সচুয়ালিটি। হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ দ্য ইন্টারটেক্সচুয়ালিটি? এনি আইডিয়া? এনিওয়ান? ইন্টারটেক্সচুয়ালিটি মিনস আ টেক্সট ইনসাইড দ্য টেক্সট। কোনো একটা টেক্সটের মধ্যে যদি আর একটা টেক্সট ঢুকে থাকে তাকে ইন্টারটেক্সচুয়ালিটি বলে। তোমরা টিএস এলিয়টের পোয়েম পড়েছো তো? ফর এক্সাম্পল টিএস এর লাভ সং অফ জে আলফ্রেড পুফক কি দিয়ে শুরু হচ্ছে? দান্তের একটা পোয়েমের কোটেশন দিয়ে, মনে আছে? ফলে আমি যখন অনেক টেক্সটের মধ্যে অনেক এপিগ্রাফ দিয়ে, আমি যখন আমার টেক্সটের মধ্যে অনেক এপিগ্রাফ ইউজ করছি, অন্য বিভিন্ন অথরের রাইটিং স্টাইল ইউজ করছি, তখন দ্যাট বিকামস অ্যান ইন্টারটেক্সট, দ্যাট ইজ আ টেক্সট উইদিন আ টেক্সট। অনেকগুলো টেক্সচুয়াল বডির একটা সংমিশ্রণ, একটা মাল্টিপল সাইডস অফ মেনি টেক্সটে সেটা ট্রান্সফর্ম রূপান্তরিত হচ্ছে। এই ইন্টারটেক্সচুয়ালিটি তিনি বিশ্বাস করতেন, জুলিয়া ক্রিস্তেভা, যে উইমেনদের একটা ইন্টারটেক্সচুয়াল টেক্সট ক্রিয়েট করা উচিত, কারণ অনেকগুলো টেক্সটের সংমিশ্রণ। যখন ভার্জিনিয়া উলফ লিখবেন তখন যাতে যেন ক্রিশ্চিয়ান ডি পাইজেনের রেফারেন্স থাকে, তখন তাতে যেন জেন আয়ারের রেফারেন্স থাকে, তাহলে তবেই একটা প্রপার গাইনোক্রিটিক্যাল রাইটিং মোড ক্রিয়েট করা যাবে, যেখানে অনেকগুলো উইমেন রাইটিং এর রেফারেন্সের একটা চেইন অফ দ্য সিগনিফায়ার্স ক্রিয়েট করা সম্ভব হচ্ছে। পরিষ্কার? ফলে এই ইন্টারটেক্সচুয়ালিটির কথা কিন্তু জুলিয়া ক্রিস্তেভা বলেন। এছাড়া তিনি আরো দুটি কনসেপ্টের কথা বলেন, একটা হচ্ছে সেমিওটিক, আর হচ্ছে অ্যাবজেকশন। সেই জিনিসগুলো কি আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমেই জুলিয়া ক্রিস্তেভা এই কোয়েশ্চেনটা 5 নম্বরে পড়তে পারে, হোয়াট ইজ সিম্বলিক অ্যান্ড দ্য সেমিওটিক। 5 নম্বরে পড়তে পারে জুলিয়া ক্রিস্তেভার কনসেপশন অফ দ্য সেমিওটিক অ্যান্ড দ্য সিম্বলিক, আর 10 নম্বরে পড়তে পারে ফ্রেঞ্চ ফেমিনিজম বা পোস্ট স্ট্রাকচারালিস্ট ফ্রেঞ্চ ফেমিনিজম।
So one of Kristeva's most important contributions is that signification is composed of the two elements. আমরা যেরকম সাসুরের সিগনিফায়ার এবং সিগনিফাইড পেয়েছি, এখানে ক্রিস্তেভা বলে সিগনিফিকেশন বা একটা মানের তাৎপর্যকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ন্যাচারালি উনি সাসুরের মতো লিঙ্গুইস্টিক স্ট্যান্ড পয়েন্ট থেকে বলেন না, she talks from the standpoint of being a feminist. That is symbolic and the semiotic, এই দুটো ভাগে ভাগ করা যেতে পারে তিনি বললেন ভাষাকে। And Kristeva's semiotic, একটু ডিফিকাল্ট বলে মনে হতে পারে, is closely related to the infantile pre-Oedipal. The semiotic is a realm associated with the musical, the poetic, the rhythmic, and that which lacks structure and meaning. কিছু পড়ে বুঝতে পারছো? ক্রিস্তেভার সেমিওটিক হচ্ছে টু দ্য ইনফ্যান্টাইল প্রি-ইডিপাল। ইডিপাস শব্দটা তোমরা শিখেছো। ইডিপাস কমপ্লেক্স মানে দ্য অ্যাট্রাকশন অফ আ মেল মেম্বার অফ দ্য ফ্যামিলি টুয়ার্ডস হার মাদার, দ্যাট ইজ ইডিপাস কমপ্লেক্স। Yes, towards her mother is called Oedipus complex, while Electra complex is attraction of the female character towards his father. এবার সেমিওটিক মানে হচ্ছে is the realm, সেই ডোমেন যেটা মিউজিক্যাল, যেটা পোয়েটিক, যেটা রিদমিক, and which lacks structure and meaning. এর মধ্যে স্ট্রাকচার থাকে না, মিনিং থাকে না, যার মধ্যে কোনো মানে তৈরি হয় না। ইটস আ প্রি-লিঙ্গুইস্টিক স্টেট, ভাষা তৈরি হবার আগের জায়গা। তোমরা বুঝতে পারছো না? বুঝতে পারছো কি বলো? এটা ফেমিনিজমের কি? এটা তো ভাষা। এর সঙ্গে ফেমিনিজমের কি আছে সেইটা বোঝাতে গেলে আগে লাঁকা বুঝতে হবে, নাহলে হবে না। আমি এমনিও জন্য চেষ্টা করলাম যে এটা বুঝতে পারছো কিনা। ইমাজিনারি, যদি না বুঝতে পারো তাহলে লাঁকাকে দিয়ে বুঝিয়ে আসতে হবে। লাঁকা সিলেবাসে নেই, কিন্তু আমাকে 15 মিনিট লাঁকা দিয়ে কথা বলতে হবে, নাহলে ধরতে পারছো না বিষয়টা তোমরা। এক সেকেন্ড। আসলে থিওরি ইজ ডিফিকাল্ট। ডিফিকাল্ট ইন দ্য সেন্স এই জন্যই কারণ একটা কনসেপ্ট আর একটা কনসেপ্টের সঙ্গে এত বেশি করে ইন্টারলিঙ্কড যে সেই আর একটা কনসেপ্ট না বুঝলে কিছুতেই আর একটা কনসেপ্ট বোঝা সম্ভব নয়। এবং এই সিম্বলিক অ্যান্ড দ্য সেমিওটিক এই কনসেপ্টটা পুরোপুরি লাঁকা থেকে নিয়েছেন আমাদের এই ভদ্রমহিলা জুলিয়া ক্রিস্তেভা। ফলে না হলে এই জিনিসটা পড়ানো যেতেও না আর কি। দাঁড়াও, মিরর স্টেজ। বেশ, এক সেকেন্ড। বেশ, আমি যা বলছি একটু খেয়াল করবে, ঠিক আছে? তোমরা এই ভদ্রলোককে অনেকেই চেনো না। এই ভদ্রলোকের নাম হচ্ছে জাঁক লাকান। তোমরা যে জিনিসটা আমি তোমাদের এখানে বলেছি, দ্যাট ইজ ফ্রয়েডিয়ান ডাইনামিক মডেল, ইড, ইগো এবং সুপার ইগো। তোমাদের মনে আছে? আমি তোমাদের বলেছিলাম হোয়াট ইজ ইড, হোয়াট ইজ ইগো অ্যান্ড হোয়াট ইজ সুপার ইগো। ইড ইজ বেসিক্যালি, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে এক ধরনের আইসবার্গের ছবি দিয়ে, তোমাদের মনে আছে? হোয়াট ইজ ইড, হোয়াট ইজ ইগো অ্যান্ড হোয়াট ইজ সুপার ইগো। আমি একবার রিপিট করে দিই। কনসিয়াসনেস, আনকনসিয়াসনেস আর একটা প্রিকনসিয়াসনেস। সে তো বুঝলাম, কিন্তু ইড, ইগো এবং সুপার ইগো মানেটা কি? ফ্রয়েড তার বিখ্যাত ডাইনামিক মডেলে, ফ্রয়েড ওয়াজ
অ্যান অস্ট্রিয়ান নিউরোসায়েন্টিস্ট। ফ্রয়েড তার ডায়নামিক মডেলের একটা মাইন্ডের একটা ডায়নামিক মডেলের ম্যাপ ক্রিয়েট করেন, অস্ট্রিয়ান এই নিউরোসায়েন্টিস্ট, এই নিউরোলজিস্ট, এবং সেখানে তিনি বলেন we can divide our human mind into basically 3 sections. One is id, one is the ego, and another is the superego. Now what is id? Id is basically the area of our basic human impulses, our sex and aggression, seeking immediate gratification. For example, আমাদের যে মনের মধ্যে যে অবদমিত অংশগুলো, যেগুলো ডমিনেটেড পার্ট, যেগুলো চট করে বেরোয় না, কিন্তু হঠাৎ করে আমরা বন্য প্রকৃতির হয়ে গিয়ে বেরিয়ে পড়ে, আমাদের বেসিক সেক্সুয়াল অ্যাগ্রেশন, আওয়ার লিবিডো, আমাদের impulses of molestation, of raping women and other gratification and irrational desire, that is known as id, যেগুলো আমাদের সমাজ, আমাদের সোসাইটি পারমিট করে না, that is id. Then there is ego. What is ego? Ego is our projected personality. That is what Arindam Ghosh appears to Arindam Ghosh himself. Arindam Ghosher কাছে Arindam Ghosh যা, আমার কনসিয়াস লেভেলের কাছে আমি যা তাই। ইগো বেসিক্যালি এই সুপার ইগো এবং ইডের মাঝখানে থাকে, নিজেকে বোঝায়, এবং সুপার ইগো হচ্ছে আইডিয়াল অ্যান্ড দ্য মরালস, আওয়ার হিউম্যান কনসিয়েন্স, আমাদের বিবেক। এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চার্চ, টেম্পল, মন্দির, মসজিদ, গির্জা, these are all part of the super ego. Your conscience, তোমার বিবেক কি কি দিয়ে তৈরি হবে তার উপরে, তাহলে বুঝতে পারছো, তলায় রয়েছে ইড, তোমার বেসিক হিউম্যান ইম্পালসেস, তার উপরে রয়েছে হচ্ছে ইগো, আর তারও উপরে সুপার ইগো। এই ইগো এবং সুপার ইগো সবসময়, সুপার ইগো এবং ইড সবসময় ইগোর ওপরে it tries to create a kind of pressure, এবং তুমি এই দুটোর চাপ, যে আসল আইডিয়াল মরাল ভ্যালু এবং তোমার বেসিক হিউম্যান ইম্পালসেস, তোমার লিবিডো, এই দুটোর মাঝখানে ব্যালেন্স করার চেষ্টা করো এই তোমার ইগোর মাধ্যমে। এই যে ডায়নামিক ম্যাপ, এই যে ডায়নামিক মডেল অফ দ্য মাইন্ড, এটা প্রথম ক্রিয়েট করেন কে? সিগমন্ড ফ্রয়েড, যার নাম তোমরা শুনেছো। So super ego is the ideals and the morals striving for perfection incorporated from parents, becoming a person's conscience. Parent হতে পারে, ফ্যামিলি হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, কলেজ হতে পারে, that is super ego. আর ইগো হচ্ছে rational, operates mainly at the conscious level, which tries to create a kind of balance between the super ego and the id. Clear? এটা ক্লিয়ার হলো? বলো, এটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই কথা প্রথমবার ফ্রয়েড বললেন তার সাইকোপ্যাথোলজি অফ দ্য এভরিডে লাইফ, যেটা 1901 সালে তিনি পাবলিশ করেন। অনেক পুরনো বই, কিন্তু সেইটাই হচ্ছে প্রথম আমরা বলতে পারি দ্য ফিল্ড অফ দ্য সাইকোলজির বার্থ। সাইকোলজির প্রথম জন্ম ফ্রয়েডের হাত ধরেই, অনেকে বলে, তার আগে অনেকে লিখেছেন, প্যাভলভ সাইকোলজিক্যাল বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছেন, কিন্তু ফ্রয়েডের হাত ধরে এই যে সাইকো অ্যানালিসিসের স্পেসিফিক জন্ম। পরবর্তীকালে 1950 এবং 60-এর দশকে এই ভদ্রলোক ফ্রয়েডের বিভিন্ন আইডিয়াকে রিজেক্ট করতে আরম্ভ করেন। তার নাম জাঁক মেরি এমিল লাকাঁ, উচ্চারণ লাকাঁ বলে, অনেকে লাকাঁ বলে, লয়াকা কয় চন্দ্রবিন্দু, লাকাঁ। He is a French psychoanalyst and psychiatrist. He was also a doctor who has been called the most controversial psychoanalyst since Freud. ফ্রয়েডের পরে সব থেকে কন্ট্রোভার্সিয়াল সাইকোঅ্যানালিস্ট, এবং তিনি প্রত্যেক বছর একটা করে ইয়ারলি সেমিনার দিতেন, যেটা লাকাঁ সেমিনার বলে পরিচিত, প্যারিসে 1953 থেকে 1981-তে কনস্ট্যান্টলি দিতে যান। এবং তিনি তার বহু থিওরি, পোস্ট স্ট্রাকচারালিজম, ক্রিটিক্যাল থিওরি, ফেমিনিস্ট থিওরি, ফিল্ম থিওরি এবং সাইকোঅ্যানালিসিসে ইউজ করা হয়েছে। হি অ্যাকচুয়ালি চ্যালেঞ্জড some of the basic conception of the Freud's যে idea of the Oedipus complex, that a man always attracted towards his mother, এই কনসেপ্টটাকে ভয়ঙ্করভাবে অ্যাটাক করেন এই জাঁক মেরি এমিল লাকাঁ, মানে জাঁক লাকাঁ। এটাকে প্রথমবার তিনি অ্যাটাক করতে আরম্ভ করেন, এবং তার অনেকগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট রয়েছে। তো সেই কনসেপ্টের মধ্যে তিনি যে কনসেপ্টের কথা খুবই পপুলার, সেই কনসেপ্টের নাম হচ্ছে
this three triad structure, that is imaginary, symbolic and the real. তিনি একটা মাইন্ডের অন্য ম্যাপ ক্রিয়েট করেন, that is imaginary, symbolic and the real. এবার ইমাজিনারি জিনিসটা কি? তিনি ফ্রয়েডের ইগো, সুপার ইগো এবং ইডকে রিজেক্ট করেন, করে একটা মডেল ক্রিয়েট করেন, তার মানে হচ্ছে ইমাজিনারি। ইমাজিনারি মানে ইমেজ থেকে এসছে। ইমাজিনারি মানে কি? Imaginary is the basis, কাল্পনিক, right? Imaginary is the basis of the imaginary order in the formation of the ego in the mirror stage. আমরা আসছি mirror stage কাকে বলে। So imaginary হচ্ছে is basically based on the idea of the image. এবার কল্পনা করো একজন শিশু, সে বড় হলো, সে যখন বড় হচ্ছে, লাকা বলছে, আমি একবার টাইসনের বইটা খুলি, না খুললে ব্যাপারটা তোমাদের পক্ষে আরো শক্ত হয়ে যাবে। এক সেকেন্ড। সেমিস্টার 6 ডিএসসি 3 ফেমিনিজম বুকস, where is লুইটন, প্রমোদ নায়ার, সাইকোঅ্যানালিটিক ক্রিটিসিজম, লাকা কোথায়, লাকা এগুলো যারা এম এর এন্ট্রান্স দেবে তাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে, পড়তেই হবে। ইমাজিনারি আর্ট, আর কোথায় গেল টাইসন, কোথায়, লুই টাইসন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিওরিটিক্যাল রাইটার। আমার সঙ্গে পরিচয় হয়েছিল, দেখা হয়েছিল, উনি এসেছিলেন যাদবপুরে তখন। হি ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। অত সহজ করে খুব কম লোকই ক্রিটিসিজম বোঝাতে পারে। লাকা কোথায়, লাকা কোথায়, Lacanian psychoanalysis established. Yes. Yes. So লাকা যেটা বলার চেষ্টা করলেন, তিনি এই একটা 3 ডিভাইডেড মডেল তিনিও ক্রিয়েট করার চেষ্টা করলেন, অনেকটা ফ্রয়েডের মতো। এবং এই মডেলটা কিন্তু ফ্রয়েড থেকে অনেকটাই আলাদা। তিনি কি বললেন? তিনি যেটা বললেন একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই যারা শিশু, যখন তার প্রথমবার জন্ম হয় মায়ের কোলে, লাকা বললেন এই শিশুটা জানে না যে কোনখানে তার নিজের দেহ শেষ হচ্ছে, কোনখানে তার মায়ের দেহ শুরু হচ্ছে। The child becomes an integral part of the mother's entire body, because child actually becomes a part of the mother's body. সব সময় মায়ের সঙ্গে রয়েছে, মায়ের সঙ্গে বড় হচ্ছে, and from the pre-infantile or prenatal days where he is being reared inside the mother's womb, তার গর্ভে, মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়ার পর থেকে সে যখন মায়ের কোলে আসছে, এবং যতক্ষণ না পর্যন্ত তার 18 মাস বয়স হচ্ছে, লাকা proposed that the middle stage was part of an infant's development from the 6 to 18 months. Basically অনেক শিশুরই হয় এটা। লাকা বললেন যে যতক্ষণ না 6 মাস অবধি বয়স হচ্ছে, 6 মাস থেকে 18 মাসের বয়সের মধ্যে মিডল স্টেজটা হয়। মিডল স্টেজটা কি সেটা আমি আসছি। বেসিক্যালি 6 মাসের আগে অবধি একটা বাচ্চা তার বডিটাকে সেপারেট করতে পারে না, তার নিজস্ব সাবজেক্টিভ স্ট্রাকচারটাকে সেপারেট করতে পারে না from his or her mother's body. This entire thing is known as the imaginary order. কারণ সে তার পুরো ইমেজটা, তার যে বডির মধ্যে তার যে কল্পনাটা, তার যে বডি স্ট্রাকচারটা,
তার মধ্যে তার মাও এক্সিস্ট করছে। এইটা বলতে গিয়ে তিনি এই ইমাজিনারি অর্ডারের ক্রিয়েট করলেন। সো হোয়াট ইজ ইমাজিনারি? হিয়ার দ্য চাইল্ড মেক্স ইটস ফার্স্ট আইডেন্টিফিকেশন। এই ইমাজিনারি প্রসেস শুরু হচ্ছে এই 6 মাসের পর থেকে। কি ফার্স্ট আইডেন্টিফিকেশন? উইথ দ্য রিফ্লেকশন ইন দ্য মিরর। একজন শিশু প্রথমবার নিজেকে একটা মিররে বা আয়নাতে দেখছে। and it now associates coordinated limbs and movements in the mirror with itself and thus forms a sense of the self. সে প্রথমবার নিজেকে চিনছে। তার আগে তার ব্ল্যাঙ্কেট, তার মশারি, তার মা, সে এবং তার বাবা, এইগুলোর মধ্যে কোনো ডিফারেন্স ছিল না। এবং from the 6 months down to the 18 months একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেই শিশু শিখছে। সেটা কি? দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ। যে মুহূর্তে ল্যাঙ্গুয়েজ এন্টার্ড ইনটু দ্য মাইন্ড অফ দ্য লিটল বেবি, সে প্রথমবার মাকে মা বলতে শিখছে, ব্ল্যাঙ্কেটকে ব্ল্যাঙ্কেট বলতে শিখছে, মিররকে মিরর বলতে শিখছে, বাবাকে বাবা বলতে শিখছে। এর ফলে তার মনের মধ্যে সেই প্রথমবার সেন্স অফ ডিসক্রিমিনেশন অ্যান্ড সেন্স অফ সেপারেশন ফ্রম দ্য ইমাজিনারি অর্ডার হচ্ছে। সে নিজেকে মিররে প্রথমবার নিজের কোনটা হাত কোনটা পা আস্তে আস্তে দুলতে দুলতে আনকোঅর্ডিনেটেড একটা সেলফকে প্রথমবার ডিসকভার করছে। দ্যাট ইজ the transition from the imaginary to the mirror stage order. Mirror stage is basically the entrance point, যেখান থেকে symbolic order শুরু হবে। ভালো করে বোঝো। ইমাজিনারি তাহলে বুঝতে পেরেছো? ইমাজিনারি একটা শিশু বড় হচ্ছে যেখানে ল্যাঙ্গুয়েজ ঢোকেনি, যেখানে শিশু জানে না কাকে ল্যাঙ্গুয়েজ বলে, যেখানে শিশু গোটা ওয়ার্ল্ডকেই একটা হোল ওয়ার্ল্ড ভাবে। এবার এখান থেকে আমরা কিন্তু ক্রিস্তেভায় যখন যাব তখন কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। কারণ একটা শিশুর জীবনে যখন ল্যাঙ্গুয়েজ লেস কিওটিক সেলফ, ল্যাঙ্গুয়েজ লেস মানে কি? সে নিজের ভাষাকেই জানে না। ভাষা জানে না মানে কি? কোনো ডিসক্রিমিনেশন জানে না, কে মা কোন কে বাবা, কাকে কোনটা ম্যাসকুলিনিটি কোনটা ফেমিনিটি, কোনটা পুরুষত্ব কোনটা নারীত্ব সে জানে না। দ্যাট ইজ দ্য মোস্ট আনডিসক্রিমিনেটেড অ্যান্ড স্টেট অফ ইনসেপারেবল ইমাজিনারি অর্ডার। যখনই প্রথমবার ভাষা শিখছে মানুষ, যখন প্রথমবার স্ল্যাং শিখছে মানুষ, প্রথমবার কাকে বাবা বলে কাকে মা বলে শিখছে, তখনই প্রথমবার তুমি ডিসক্রিমিনেশন করতে শিখছো। তুমি বাবা মা শব্দ শিখছো বলে বাবা এবং মাকে সেপারেট করতে শিখছো, দুটো আইডেন্টিটি ডিফারেন্ট করতে শিখছো। বাবা সেই সমাজে একজন শক্তিশালী এন্টিটি, সেটাকে তুমি রেকগনাইজ করতে শিখছো। ফলে মিরর স্টেজ or the entrance of the language is the time of the discrimination, যেখানে প্রথমবার ভাষার মধ্যে দিয়ে ডিসক্রিমিনেশন ঢুকছে। আমি কি পরিষ্কার? এই প্রিলিঙ্গুইস্টিক সেলফের কথা, এই প্রিলিঙ্গুইস্টিক কিওটিক সেলফের কথা ক্রিস্তেভা বলছিল। যাকে যখন এটা শুরু করেছি এটা শেষ করছি, এটা আরো কমপ্লেক্সের দিকে যাবে। তো এই যে ইমাজিনারি অর্ডারে, so just as child does not see a distinction between himself and the mother, what Laka calls the desire of the mother, এটাকে Laka desire of the mother বলেছে। লাকার অরিজিনাল রাইটিং পড়ে বোঝার ক্ষমতা আমার নেই, আমি কোনোদিন পারবো না, কারণ তিনি এত ম্যাথমেটিক্যাল অ্যালিউশন দিয়ে লেখেন, মানে যেন ট্রিগোনোমেট্রিক প্রবলেম দিচ্ছেন। মানে পুরো পেপারটা পড়লে মনে হবে যেন তুমি একটা ফিজিক্সের পেপার পড়ছো। মানে ত্রিকোণোমেট্রি, জিওমেট্রি, মানে মানে কি বলবো, মানে 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 পুরোপুরি একটা ম্যাথমেটিক্যাল পেপার। ফলে সেটা পড়ে বোঝা খুব মুশকিল। মানে Lacan is 10 times difficult than Derrida sometimes I feel. So Lacan calls desire of the mother, একে Lacan desire for the mother বললো। and looking into the mirror he does not see any distinction between himself and the reflection. সে মিররে তাকিয়ে নিজের মধ্যে এবং রিফ্লেকশনের মধ্যে কোনো ডিফারেন্স ক্রিয়েট করতে পারে না। এবং এই সময়ই Lacan terms, in Lacan's terms, the mirror stage is a homologue for the mother-child symbolic relation. এই যে একজন চাইল্ড মিররের মধ্যে প্রায় নিজের একটা সেলফকে দেখতে পাচ্ছে, এইটা মাদার এবং চাইল্ডের যেন একটা সিম্বলিক রিলেশন। কারণ একজন চাইল্ড মানে নিজেকেই যেন মাদারের একটা সেলফ হিসেবে দেখছে। এটা কি বলা হচ্ছে মিরর স্টেজ। কিন্তু এই মিরর স্টেজের পরেই যেটা ফরমেশন হচ্ছে সেটা হচ্ছে সিম্বলিক স্টেজ। এবার হোয়াট ইজ সিম্বলিক স্টেজ আমরা দেখে নেব। সিম্বলিক অর্ডার যেটাকে বলছেন Lacan,
This is the stage when the child acquires language, যখন child প্রথমবার ভাষা শিখছে, and is perhaps the most important formulation in Laka. It is the moment in which the child enters society and social relations, যে প্রথমবার সামাজিক সম্পর্কে ঢুকছে। এটাকেই ক্রিস্তেভা বলছে semiotic and the symbolic. ক্রিস্তেভার symbolic আর লাকার symbolic এক। In language, for example, the child discovers that society has different names for father, mother and child. আমি child, আমি শিশু, ওই লোকটা কিন্তু father আর ও হচ্ছে mother। তার আগে জানতো না, 6 মাসের আগে। She is mother in language and hence is different from the I. আমি যে মিরর সেটে আমি দাঁড়িয়ে প্রথমবার হাঁটতে শিখছি, প্রথমবার আমার লিম্বগুলো ঠিকমতো কাজ করছে না, আমি প্রথমবার দাঁড়াতে শিখছি, আমি কি তো মা বলে মনে করছি। কিন্তু যখন আমি ভাষা শিখছি প্রথমবার, তখন ভাষাতে আমাকে আমি বলছি আর মাকে মা বলছি। ওই যে শিশু প্রথমবার মা বলতে শেখে, কারণ মা মানে as if himself or herself, বোঝে না যে মা মানে আমি না মা মানে মা। যে কোনো ল্যাঙ্গুয়েজে, পৃথিবীর যে কোনো ভাষায় ম দিয়েই চাইল্ডের প্রোনাউন্সিয়েশন ইন জেনারেল হয়। হয় মামা বলতে পারি, কিন্তু মামা মানে তোমার মামা কথা বলছে না, মামা মানে he is referring to himself and the entire world and of course his mother. The child discovers here an endless chain of the signifier. An endless chain of the signifier. Signifier মানে কি? সেই পার্টিকুলার সাউন্ড ইমেজ। কি সাউন্ড ইমেজ? I, mother, father, and thereby discovers social relations. প্রথমবার সামাজিক সম্পর্ক দেখতে পাচ্ছে। He discovers the symbolic, এই সময় থেকে symbolic order-এর জন্ম। The child discovers that he is different from the others. সে অন্যদের থেকে আলাদা, তার নাক চোখ মুখ আলাদা, তার মায়ের থেকে সে আলাদা, and that he cannot desire the mother. একটা সময় যে নিজেকে মাদারের পার্ট বা অংশ বলে মনে করতো, মায়ের প্রতি তার তীব্র অ্যাট্রাকশন ছিল, সেটা সে করতে পারবে না, কারণ তার সোসাইটি তাকে সেটা করতে দেবে না। He discovers the symbolic order that is external to himself, what Laka terms the other. এর ফলে মাদারকে প্রথমবার সে আদার হিসেবে দেখছে। সে বুঝতে পারছে তাকে ফাদারের মতো হতে হবে যদি সেটা পুরুষ সন্তান হয়। Thus the desire of the mother is now prohibited by the order or the name of the father. Name of the father is the social order. এর ফলে সে যেটা শিখছে সেটা যে desire of the mother, মায়ের প্রতি attraction is prohibited in our social code. যেটা 6 মাসের আগে সে জানতে পারছে না। There is a name of the father even when father is not necessarily present. ফলে ফাদার ফিগার থাকুক বা না থাকুক, তার যে ম্যাসকুলাইন প্রেজেন্ট একটা শিশুর জীবনে সবসময় থাকবে। ফলে এই প্রথম এই যেটা ইমাজিনারি অর্ডার, সেটাই হচ্ছে সেমিওটিক অর্ডার, আমরা বলতে পারি প্রিলিঙ্গুইস্টিক সেলফ, যেটা ক্রিস্তেভা বলছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কিয়স। কিয়স কেন? কারণ তখন তো ভাষাই নেই, ফলে অ্যাবসলিউট কিয়স। পৃথিবীতে কোনো ভাষা বলে কিছু নেই, আমি যা খুশি ক্রিয়েট করতে পারি, আমি আমার বডি দিয়ে লিখতে পারি। সো ইমাজিনারি অর্ডারটা, যেটা একটা সাইকোঅ্যানালাইটিক ল্যাঙ্গুয়েজ, সেটাকে ক্রিস্তেভা একটা ফেমিনিস্ট অ্যাঙ্গেলের দিক থেকে প্রথমবার লেখার চেষ্টা করলেন। আরেকটা নতুন কনসেপ্টের কথা লাকা বলছেন, দ্যাট ইজ রিয়েল। এটা অত্যন্ত কমপ্লেক্স একটা কনসেপ্ট। This is the order that the both imaginary and the symbolic try to control. এটা দুটোই কন্ট্রোল করার চেষ্টা করে। This is where the child's illusions of being one with his reflection or being one with the mother from the imaginary is at odds with the sense of the otherness from the symbolic. বুঝতে পারলে না? Real is the stage where the imaginary and the symbolic both seek power and the psyche is caught between the lack. Real হচ্ছে আমি একটা শিশু নিজের মধ্যে যে ল্যাক অনুভব করে, যেটা তার মধ্যে নেই। অনেক শিশু বিশ্বাস করে যে তার মধ্যে এক ধরনের পুরুষত্ব বা ম্যাসকুলিনিটি ল্যাক করে, সারা জীবন সেটা নিয়ে সে চিন্তা করে যে আমার মধ্যে এই বিষয়টা থাকলে ভালো হতো। এই যে ইমাজিনারি, তার মধ্যে যে নন অ্যাবসলিউট কিওটিক সেলফ, ভাষা শেখার আগে তার যে সেলফ এবং ভাষার পরে যখন সোশ্যাল রিলেশনস এর মধ্যে ঢুকছে, এই দুটো সেলফ যখন একে অপরের মধ্যে একটা যুদ্ধ করে, একটা কনফ্লিক্ট করে, তখন রিয়েলে জন্ম হয়। রিয়েল অলওয়েজ ক্রিয়েটস ল্যাক। কিছু একটা নেই তার জীবনে, এটা যে কোনো লোকের জীবনে হয়। আমার মধ্যে ফর এক্সাম্পল একটা চিরকাল একটা ফ্যাসিনেশন রয়েছে ফেরারি গাড়ি কেনার, আমি ফেরারি পাচ্ছি না। এটা তো আমি একটা মেটেরিয়াল এক্সাম্পল দিলাম, কিন্তু আমি আমার সাইকোলজির ক্ষেত্রে যে কোনো সময় ফিল করি এটা হলে আমার একটু ভালো হতো।
এই যে একটা সাইকোলজিক্যাল ল্যাক আমি ফিল করি, দ্যাট ইজ রিয়েল, যেটা আমাকে সোসাইটি সবসময় ভাবানোর চেষ্টা করে। সো এই হচ্ছে লাকানিয়ান ডেফিনেশন অফ দ্য ইমাজিনারি, দ্য সিম্বলিক অ্যান্ড দ্য রিয়েল। তাহলে ইমাজিনারি অর্ডার হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ দ্য ইমেজেস। এই ইমাজিনারিটাই হচ্ছে আমাদের concept of the semiotic in Kristeva. This is not the world of the imagination but a world of perception. It is the world that the child experiences through images rather than through words. Image diye bujhte pare, words diye noy. And it is a world of fullness, completeness and delight, because with the child's sense of itself as a whole comes from the illusion of control over its environment. তার পরিবেশ সম্পর্কে শুধু সচেতন নয়, সবটাই তার পরিবেশ বলে মনে হচ্ছে, তার থেকে শুরু করে সবকিছুই তার পরিবেশ বলে মনে হচ্ছে। ফলে যখনই ল্যাঙ্গুয়েজ প্রথমবার ঢুকছে তখন সে বুঝছে আই এম আ সেপারেট বিইং, আই এম মি এন্ড নট ইউ। আমি তুমি নয়, আমি মা নই, আমি বাবা নই। এন্ড দ্যাট আই হ্যাভ আ জেন্ডার, আমার একটা জেন্ডার রয়েছে, আই এম গার্ল এন্ড নট আ বয় এন্ড ভাইস ভার্সা। So our entrance into the symbolic order thus involves the experience of separation from others. And the biggest separation is the separation from the intimate union we experienced with our mother during our immersion in the imaginary order. Imaginary order e amader mother er songe je ekta inseparable bond create hoy, সেই bond ভেঙে যাওয়াটা, সেটা যে ভেঙে যাচ্ছে কার ফলে হচ্ছে? ভাষার ফলে হচ্ছে, ল্যাঙ্গুয়েজের ফলে হচ্ছে। So for Lacan, this separation constitutes our most important experience of loss, and it is one that will haunt us all our lives. এবং এই যে সেপারেশনটা আমাদের মায়ের সঙ্গে হচ্ছে, এটা আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে, সারা জীবন তারা করবে। We will spend our lives unconsciously pursuing it in the symbolic order. এবং আমরা যখন সিম্বলিক অর্ডারে ঢুকবো, আমরা এই যে ল্যাকটা, যেটাকে রিয়েল বলছে, সেই ল্যাকটাকে পূরণ করার জন্য আমি চিরকাল চেষ্টা করবো যে এই যে আমার মায়ের সঙ্গে আমার সেপারেশন, এটা যে রিফ্লেক্টেড হবে আমার বিভিন্ন অ্যাকশনে। মেবি I will recapture that feeling of union if I find the perfect mate. আমার গার্লফ্রেন্ডের মধ্যে দেখতে পাবো। If I acquire more money, আমার যদি প্রচুর টাকা হয়, তার মধ্যে একদম আমি লিবিডিনাল এনার্জি, একটা সেক্সুয়াল সুখ পেতে পারি, টাকার মধ্যে অনেকে পায়। If I convert to a different religion, আমি যদি ধর্মান্তরিত হই, অনেকে মনে করে। If I become better looking, আমি যদি একটু ভালো দেখতে হতো। If I become more popular, যদি একটু জনপ্রিয় হতাম। Or if I buy a flashier car, আমার যদি একটা ল্যাম্বরগিনি থাকতো। A bigger house or whatever the symbolic order tells me I should want, যেটা আমাকে সিম্বলিক অর্ডার বলে যে এইগুলো করলে যে ল্যাকটা তোমার ক্রিয়েট হচ্ছে তোমার বডির মধ্যে মায়ের সঙ্গে সেপারেশনের ফলে, that will give you a feeling of the fulfillment, complete fulfillment. Why? Lacan explains that it is because the kind of fulfillment we seek, though we don't realize that we are seeking it, is that feeling of completeness, plenitude and union with our mother, our world, that disappeared from the conscious experience when we entered the symbolic order. আমরা যখন সিম্বলিক অর্ডারে ঢুকেছি, আমাদের কনশিয়াস এক্সপেরিয়েন্স থেকে আমাদের মায়ের ধারণাটা বা আমাদের পৃথিবীর ধারণাটা বা আমাদের পরিবেশের ধারণাটা আস্তে আস্তে চলে গেছে। তখন আমরা প্রথমবার ল্যাঙ্গুয়েজ শিখেছি। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য অর্ডার অফ দ্য সেপারেশন বিটুইন দ্য সেমিওটিক and between the imaginary and the symbolic, যেটাকে সেমিওটিক বলেছেন ক্রিস্তেভা। এবং এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে আছে এই মিরর স্টেজ, যখন একটা শিশু প্রথমবার নিজের সাবজেক্ট সে বলে চিনছে, আমার যে লিম্ব গুলো, এগুলো আমি, এই লোকটা তো বাবা, এটা তো মা। এর ফলে প্রথম তার মায়ের সঙ্গে সেপারেশন হচ্ছে, দ্য আইডিয়া অফ দ্য মাদার থেকে। এবং তারপরেই ভাষা ঢুকছে, তার ব্ল্যাঙ্কেট, তার মা, তার প্যান্ট, তার শার্ট, তার বাবা, এই আইডিয়াগুলো সে শিখছে। এবং শেখার পরে তার মধ্যে যে ল্যাক তৈরি হচ্ছে, এটা সারা জীবন সে ফিল করবে যে মায়ের সঙ্গে তার সেপারেশন। এই যে সেপারেশনটা, এটা তার আনকনসিয়াস লেভেলে থাকে, এরকম না যে সে বুঝতে পারবে। কিন্তু যে সারা জীবন তার যে প্রচেষ্টা, একটু ভালো দেখতে হওয়া, একটু ভালো গার্লফ্রেন্ড পাওয়া, একটু ভালো বড় বাড়ি তৈরি করা, এই পুরোটাই এই মিরর স্টেজের, এই ইমাজিনারি অর্ডারের ল্যাক থেকে ক্রিয়েটেড হয়। আমি কি পরিষ্কার? হ্যাঁ স্যার। It's a difficult concept. It's a very difficult concept. এটা একদিনে বোঝানো সম্ভব নয়। এটা আমি কিছুটা কনসেপ্ট আমাদের মানে ক্লিয়ার, আমি যতটা পারলাম ততটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। মানে এর থেকে বেশি ল্যাঙ্গুয়েজ
signifies the knowledge. এখানে knowledge-টাকে অনেক ইয়ে করছে। Right. Language signifies the knowledge. Language is here actually means a discrimination. এক ধরনের discrimination create কারণ আমরা যখন মানে নলেজ বলে না যে একটা বাচ্চা ইনোসেন্ট থাকে, মানে একটা ইনোসেন্ট বাচ্চাকে যখন সবকিছু জেনে যায়, নলেজ যখন তার মাথার মধ্যে আসে তখন তো সবটা আলাদা করে দেয়, মানে তার কাছে রিয়েলটা সামনে চলে আসে। তো এটা ওইটার সাথে আমি ওটাই বুঝতে পারলাম যে নলেজটাকে ইয়ে করছে। রাইট। আপনি তো প্রথম দিনের ক্লাসেই আমাদেরকে বলেছিলেন যে ভাষা বা শব্দ একটা শিশুর উপর কিভাবে এফেক্ট ফেলে। একদম ভয়ঙ্করভাবে এফেক্ট করে, এটা আমি আগে প্রথম ক্লাসেই বলেছি। ঠিক কথা। সো তোমাদের স্ক্রিনের মধ্যে তোমরা বলছি যে এটা তো মানে ছেলেদের, আমি শুধু ছেলেদের ক্ষেত্রে বললাম না মানে মেয়েদের ক্ষেত্রে? আমি সবার ক্ষেত্রে বললাম, ইরেসপেক্টিভ অফ এনি জেন্ডার, বি ইট আ ফিমেল অর আ মেল। আমি সব কিছুর মানে ইরেসপেক্টিভ বললাম। আমি বলছি যে মানে লাকা বলছে যে মহিলারাই সেম সেপারেশন ফিল করে অ্যালং উইথ দ্য মাদার, এটাই লাকা বলছে, শুধুমাত্র নট ইন দ্য কেস অফ দ্য মেল জেন্ডার। ঠিক আছে, আমি হয়তো গার্লফ্রেন্ড বা এক্সাম্পল দিলাম, কিন্তু এক্ষেত্রে বয়ফ্রেন্ড এবং অন্যান্য সব এক্সাম্পলই এক্ষেত্রে চলবে। সো এই যে সেপারেশন বিটুইন দ্য ইমাজিনারি এন্ড দ্য সিম্বলিক, এটাকেই সেমিওটিক এন্ড দ্য সিম্বলিক বলে সম্বোধন করার চেষ্টা করছে জুলিয়া ক্রিস্তেভা। ফলে আমি যেখানে পড়ছিলাম যে ক্রিস্তেভা সেমিওটিক ইজ আ রেলম, এবার ক্রিস্তেভা এটাকে কিভাবে ফেমিনিস্ট অ্যাঙ্গেল থেকে ইউজ করছেন। ক্রিস্তেভা বলছে this particular realm of the non-linguistic realm is musical, the poetic, the rhythmic, কারণ এখানে তো কোনো ভাষা কিছু ডিসক্রিমিনেট করছে না। এটা একটা কবিতার মতো, তুমি যেমন করে খুশি ব্যবহার করতে পারো, এর মধ্যে কোনো স্ট্রাকচার নেই, because it lacks structure and meaning. It is closely tied to the feminine and represents the undifferentiated stage of the pre-mirror stage infant, যেটা আমি অলরেডি পড়িয়ে দিলাম, এটা না পড়ালে আমি বোঝাতে পারতাম না। এই যে আনডিফারেন্সিয়েটেড স্টেট, আনডিফারেন্সিয়েটেড মানে কি, একটা শিশু যখন তার হাত পা ব্ল্যাঙ্কেট, তার দাঁত, বাবা মা এটাকে জানে না। প্রি মিরর স্টেজ ইনফ্যান্ট, তার আগের স্টেজ, এই সময়টাকে এসেনশিয়ালি ক্রিস্তেভা বলছে ফেমিনাইন। এটা কিন্তু নারী পুরুষ সবকিছু ভেদেই ফেমিনাইন, ফিমেল জেন্ডার হলো ফেমিনাইন, মেল জেন্ডার হলো ফেমিনাইন, কারণ তিনি বলছেন it lacks any kind of disciplinary structure of the language and upon কারণ সে তো তখন কিছু জানে না, কারণ সে যদি জানে না, সে তো একটা অ্যাবসলিউট কিওটিক স্টেটের মধ্যে রয়েছে, এবং কিওস মানে আনস্ট্রাকচার্ড জিনিস, মানে যেখানে ভ্রূণের অবস্থায় বা এমব্রায়োর অবস্থায় সবকিছু আছে, সেটা মানেই হচ্ছে ফেমিনাইন। ফেমিনাইন মানেই হচ্ছে that which something resides in the womb, যেটা প্রায় ভ্রূণে, তো ভ্রূণ তো তুমি বলতে পারো এটা নারী না এটা পুরুষ, বলা তো যায় না। ফলে এই যে আনস্ট্রাকচার্ড আনডিফারেন্সিয়েটেড স্টেজ, এটাকে ফেমিনাইন বলছে। সো আপন এবার এই ফেমিনাইন, এই যে আনডিফারেন্সিয়েটেড ল্যাঙ্গুয়েজ, এটাকেই তিনি সাহিত্যের মধ্যে প্রকাশ করতে বলছে। আপন এন্টারিং দ্য মিরর স্টেজ, দ্য চাইল্ড লার্নস টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য সেলফ এন্ড দ্য আদার, যেটা বললাম কোনটা আমি কোনটা আদার, চাইল্ড শিখছে। and enters the realm of the shared cultural meaning, সংস্কৃতি শিখছে যে নারীর উপরে অত্যাচার করা যায়, শিখছে যে পুরুষদেরকে কাঁদতে নেই, শিখছে যে লোকজন বলে যে চুড়ি পরে থাকছিস নাকি, যদি আমি কোনো একটা কাজ করি যেটা নন ম্যাসকুলাইন, আমাকে সোসাইটি বলবে যে তুই চুড়ি পরে আছিস। ফলে যেখানেই কালচার ঢুকছে, যেখানে ল্যাঙ্গুয়েজ ঢুকছে, সেখানে কিন্তু পুরুষতন্ত্র ঢুকছে। যেটা লাকা বলেননি সেটা কিন্তু ক্রিস্তেভা বলছেন। She is equating language with patriarchal authority. একটু আগে শতাব্দী বলেছে language means knowledge, আর একটু এগিয়ে গিয়ে বলছে language means patriarchal authority। কারণ কি, কারণ ল্যাঙ্গুয়েজ তো পেট্রিয়ার্কি প্রত্যেক দিন ব্যবহার করে তার সুবিধার মতো করে সে ভাষাটাকে ব্যবহার করছে। এর ফলেই তো আমরা বলি যে ছেলে হয়ে আবার কাঁদে নাকি, দেখি কাঁদছিস কেন, চল উঠে দাঁড়া, মেয়েরা তো কাঁদে। ফলে আমাদের ভাষা খুব ভীষণভাবে পুরুষতান্ত্রিক। আমাদের প্রত্যেক দিনে আমরা কিছু বিশেষ ইমোশনকে পুরুষ আর কিছু বিশেষ ইমোশনকে নারীর বলে ধরে নিই, এবং সেটা আমরা কিসের মাধ্যমে এক্সপ্রেস করি, আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে। ফলে প্রি লিঙ্গুইস্টিক সেলফ মানে ফেমিনাইন, and hence it is semiotic. So
self and the other distinction যখনই it enters into the realm of the shared cultural meaning, the shared cultural meaning যেখানে সংস্কৃতি ঢুকছে সেটা কি symbolic, আর semiotic কি non linguistic self। তার বিখ্যাত বই Desiring Language 1980 তে পাবলিশ হয়েছে। Christopher describes the symbolic as the space in which the development of language allows the child to become a speaking subject and to develop a sense of identity separate from the mother. Mother থেকে একটা separate identity যখনই language enter করছে সে শিখছে। This process of separation is a process of separation টাকে উনি বলছেন abjection। কি বলছেন? খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড 5 নম্বরে আসতে পারে abjection। abjection মানে violence and separation। যখনই একটা শিশু সেটা নারী হোক বা পুরুষ হোক তার মাদার থেকে সেপারেটেড হচ্ছে, এটা লাকা বলছেন মিরর স্টেজ। এই সেপারেশনটাকে ক্রিস্তেবা বলছেন abjection, whereby the child must reject and move away from the mother in order to enter into the world of the language। মায়ের থেকে পৃথক হতে হবে ভাষার পৃথিবীতে ঢোকার জন্য। into the world of the language, into the world of the culture, into the world of the meaning and the social। যখন আমি সোশ্যাল রিলেশনের মধ্যে যাচ্ছি আমি মায়ের থেকে দ্বিধা বিভক্ত হচ্ছি। This realm of the language is called the symbolic and is contrasted with the semiotic in that it is associated with the masculine, the law and the structure। Symbolic মানে the masculine, the law আইন, কারণ পুরুষরাই তো আইন তৈরি করে, and the structure। And semiotic means chaos, indiscipline, complete destruction of the symbolic self। So Christopher departs from Lacan in the idea that even after entering the symbolic, the subject continues to oscillate between the semiotic and the symbolic। লাকার সঙ্গে ক্রিস্তেবার কি পার্থক্য হলো? লাকা বলছে যে যে মুহূর্তে সিম্বলিক বা লিঙ্গুইস্টিক অর্ডার ঢুকছে ইমাজিনারি কোনো জায়গা নেই। ক্রিস্তেবা বলছে না, সারা জীবন একটা শিশু even after enter into the symbolic, symbolic এ ঢোকার পরেও the subject oscillate, ঘোরাফেরা করে between the semiotic and the symbolic এর মধ্যে ঘোরাফেরা করে। লাকা বলছে না, করে না, একটা ক্যারেক্টারের মধ্যে ল্যাক থেকে যায়। এই ল্যাকটাই হচ্ছে the primordial otherness, যেটা নিজের মধ্যে সারা জীবন অন্য কিছুকে এই ল্যাক is very productive, the lack is the desire। এই ডিজায়ারটা সে অন্য কিছুর মধ্যে খুঁজে বেড়ায়, নিজের মায়ের সেলফ নিজের গার্লফ্রেন্ডের মধ্যে বা নিজের মায়ের সেলফ নিজের বয়ফ্রেন্ডের মধ্যে খুঁজে বেড়াবার চেষ্টা করে, বা নিজের ফাদারের সেলফ নিজের বয়ফ্রেন্ডের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করে। এইটা লাকা বলছেন, কিন্তু ক্রিস্তেবা বলছে না, সারা জীবনের মধ্যে কনফ্লিক্ট চলে। Am I clear? আমি একটু তোমাদের অ্যাবজেকশনের এক্সাক্ট ডেফিনেশনটা দেখিয়ে দিই যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। মানে অ্যাবজেকশন পরীক্ষায় পড়ার খুব পসিবিলিটি রয়েছে। অ্যাবজেকশন ইজ a word coined by Julia Kristeva. The term has been explored in post-structuralism as that which inherently disturbs the conventional identity and cultural concepts। এই যে সেপারেশনটা যেটা সবসময় আমাদের এই আইডেন্টিটিকে, আমি নারী না পুরুষ, আমি কি, এবং আমার বিভিন্ন সাংস্কৃতিক কনসেপ্টকে ডিস্টার্ব করতে থাকে। Among the most popular interpretations of abjection is Julia Kristeva's, which pursued particularly in her 1980 work Powers of Horror, an essay on abjection। মনে থাকবে বইটার নাম Powers of Horror, an essay on abjection, where Kristeva describes subjective horror or abjection as feeling when an individual experiences or is confronted by mentally and as a body what Kristeva calls one's corporal reality, or a breakdown in the distinction between what is self and the other। what is self and the other এর মধ্যে যখন একটা ব্রেকেজ হয় তখনই এক ধরনের ফিজিক্যাল বা মেন্টাল বা সোশ্যাল সাইকোলজিক্যাল এক ধরনের ভায়োলেন্স একটা মহিলা ফিল করে, তাকে অ্যাবজেকশন বলে। এই অ্যাবজেকশনটাকে ক্রিস্তেবা আরেকটু এগিয়ে নিয়ে গেছেন, শুধুমাত্র মায়ের সঙ্গে সেপারেশন নয়, যখন মলেস্টেশন, যখন যে কোনো ধরনের রেপ, যে কোনো ধরনের খারাপ ঘটনা এগেইনস্ট দ্য উইমেন যখন ঘটে সেটাকেই মানে ক্রিস্তেবা অ্যাবজেকশন বলেছে। স্যার ইনফ্যাক্ট ম্যারেজ, সবথেকে ভালো ম্যারেজটাকে বোঝানো যায়, কারণ জগৎ থেকে পাল্টে যায়, জগৎ থেকে পাল্টে থাকে, একটা ব্রেকেজ ইন দ্য সিস্টেম। রাইট, ইউ আর।
The abject is such the process that separates from one's environment. যেটা শতাব্দী বললো, নিজের পরিবেশ থেকে যাকে পৃথক করে, what is not me, যেটা আমি নই, যেটা আমার আমিত্ব নেই যার মধ্যে। So এই যে কোনো any form of discriminating behavior, be it misogyny, সেটা নারীদের প্রতি ঘৃণা হতে পারে, হোমোফোবিয়া মানে হোমোসেক্সুয়ালিটির প্রতি এক ধরনের রাগ, বা আমি ধরে নিচ্ছি হেটেরোসেক্সুয়ালিটি ইজ অনলি ওয়ান ফর্ম অফ সেক্সুয়ালিটি, ফলে আমি হোমোসেক্সুয়ালিটিকে অপছন্দ করি এবং তাকে ঘৃণা করার চেষ্টা করি, সেটা একজন হোমোসেক্সুয়ালের পক্ষে সেটা অবজেকশন হতে পারে। আবার জেনোসাইড, যখন হাজার হাজার মানুষকে হত্যা করা হয়, এইগুলো প্রত্যেকটাই অবজেকশনের পার্ট। অবজেকশনটাকে অত্যন্ত ব্রডার ওয়েতে ইউজ করা হচ্ছে ক্ষেত্রে। বলো, am I clear? এই অবজেকশনটা অলরেডি বলেছি। সো জুলিয়া ক্রিস্টেভার যে কনসেপ্টটা, সেটা খুবই ইন্টারেস্টিং। আমি জাস্ট একটা মানে এই কি বলে এই ট্যাবুলার ফর্মে এই পয়েন্ট করে করে একটু বলেছি। সিম্বলিক কি? সিম্বলিক মিন্স ওয়ার্ডস ক্লিয়ারলি রিপ্রেজেন্টস অবজেক্ট। ভাষার জগৎ তো সিম্বলিক, যেখানে ওয়ার্ড অবজেক্টকে রিপ্রেজেন্ট করছে। লজিক্যাল এন্ড অর্ডার পুরুষতন্ত্রের জায়গা। সায়েন্টিফিক ডিসকোর্স, যেখানে বিজ্ঞানের লজিক্যাল কথা বলে। অথরিটি এন্ড পাওয়ার, পাওয়ারের কথা বলে, অথরিটির কথা বলে। হোয়াইল সেমিওটিক, সেমিওটিক্স নয়, চিহ্ন বিজ্ঞান নয়। সেমিওটিক কি? সেমিওটিক ইজ প্রি-ইডিপাল ব্যাবল, প্রি-ইডিপাল ব্যাবল, যেখানে ভাষা নেই, ব্যাবলিং রয়েছে। রিদম এন্ড সাউন্ড, পোয়েটিক ল্যাঙ্গুয়েজ, এটাই হচ্ছে ফেমিনিটি। কন্ট্রাডিকশনস, ডিসরাপশনস, অ্যাবসেন্সেস, সাইলেন্সেস ইন ল্যাঙ্গুয়েজ, সেটা ল্যাঙ্গুয়েজ পুরোপুরি প্রকাশ করতে পারে না। এই ভাষাটাকেই ফেমিনাইন ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করতে বলছেন ক্রিস্টেভা। এই প্রি-ইডিপাল স্টেটে ল্যাঙ্গুয়েজ ইজ কনস্ট্যান্টলি মুভিং ব্যাক অ্যান্ড ফোর্থ বিটুইন দ্য সিম্বলিক অ্যান্ড দ্য সেমিওটিক। এটাই হচ্ছে ক্রিস্টেভার কনসেপ্ট। এবং ক্রিস্টেভা বলছে যে অনেক ক্ষেত্রেই অনেক আমাদের ভাষা রয়েছে যেখানে কিন্তু কনস্ট্যান্টলি মিনিং ক্রিয়েট করা যায় না। ফর এক্সাম্পল মিউজিক, মিউজিকে কি সবসময় মিনিং হয়? হয় না। Meaning is not always expressed in words, for example in case of the music. So we must analyze both the conscious and the unconscious mind and the body, the cultural and the natural, to make meaning. Subjectivity happens through language. Subjectivity language through the hoy. এর ফলে for Kristeva such language came from a pre-oedipal state, from the realm of the semiotic, prior to the process of the cultural gender formation. আমাদের জেন্ডার ফরমেশনের আগের যে প্রি-ইডিপাল স্টেট, সেইখানে সেমিওটিক অর্ডার রয়েছে। She was aware, however, that reliance solely on this maternal language would entail the risk of political marginalization. যদি শুধু আমি মেটারনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করার চেষ্টা করি, তাহলে পুরুষেরাও এটা শিখে এক ধরনের পলিটিক্যাল মার্জিনালাইজেশন ক্রিয়েট করতে পারে। ফলে ক্রিস্টেভা এই সেমিওটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করার কথা উইমেনদেরকে বললেন। বুঝতে পারছো? বেশ, এইটাই ক্রিস্টেভার কনসেপ্ট অফ দ্য ইন্টারটেক্সচুয়ালিটির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ খুব সহজ বাংলায় বললে, এনি টেক্সট ইজ দ্য অ্যাবজর্পশন এন্ড ট্রান্সফরমেশন অফ দ্য অ্যানাদার। একটা টেক্সট অন্য একটা টেক্সট থেকে তৈরি হচ্ছে, কারণ স্বাভাবিকভাবেই ক্রিস্টেভা তো বিশ্বাস করছেন প্রি-ইডিপাল ব্যাবেলে, অর্থাৎ ভাষার আগের জন্ম থেকে, ভাষার যখন সৃষ্টি হচ্ছে তার আদিকাল থেকে। ফলে ন্যাচারালি যে কোনো টেক্সটই তো এই ভাষার আদিকাল থেকে তৈরি হবে, টেক্সট তো ভাষা দিয়েই তৈরি হয়। So Kristeva argued against the concept of a text as isolated entity. উনি বলেন যে টেক্সট কখনো একটা টেক্সট একটা আইসোলেটেড এন্টিটি হতে পারে না। টেক্সট ইজ নাথিং বাট, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, টিস্যু অফ কোটেশনস, QUOTATIONS। একজন শিশু যেরকম একটা মায়ের সঙ্গে খুব ভীষণভাবে সম্পৃক্ত, তার মধ্যে যেরকম তার মাদারের জিন থাকবে, একটা টেক্সট আর একটা টেক্সটের মাদার। এলিয়ট কখনো কোলরিজ বা শেক্সপিয়ার ছাড়া একা এলিয়ট তৈরি হতো না। আকাশ থেকে মডার্নিজমের জন্ম হতো না যদি ভিক্টোরিয়ান বা রোমান্টিক পিরিয়ড না থাকতো। One text is interrelated with other texts. Text is not an isolated entity which operates in a self-contained manner. একটা জারের মধ্যে আমি জল রেখে দিলাম, সেই জারের মধ্যে শুধু জল থাকবে, অন্য কোনো জায়গায় জল থাকবে না, এটা হয় না। Any text is the absorption and transformation of the another, মিশে যায় অন্য টেক্সটের মধ্যে। This is Kristeva.
আরেকজন থিওরিস্ট লেস নোন, হেলেন সিক্সু, অতটা ইম্পর্টেন্ট নয় তোমাদের ক্ষেত্রে, জাস্ট তিনি যে আইডিয়াটার কথা বলেন, she talks about she is a theorist poet born in Oran, Algeria 1937। তার বিখ্যাত লেখার নাম দ্য লাফ অফ দ্য মেডুসা, যেখানে তিনি ক্রিচার ফেমিনাইন কথাটা প্রথমবার ইউজ করেন। তিনি বলেন দ্য রাইটিং অফ দ্য উইমেন, এবং তিনিও অনেকটাই এই রিপ্রেসড সিম্বলিক অর্ডার, যেটা দেরিদা এবং লাকা পরবর্তীকালে বলবেন, এই সিম্বলিক অর্ডারকে এগেনস্টে কথা বলছেন। রিপ্রেসড, কারণ সিম্বলিক অর্ডার তো রিপ্রেস, মানে অনেক ক্ষেত্রেই সোসাইটি রিপ্রেশনের মধ্যে দিয়ে সিম্বলিক অর্ডারকে এক্সপ্রেস করে। এর ফলেই আমাদের সাপ্রেসড এবং রিপ্রেস সেলফ অনেকটা এক্সপ্রেস করে সিম্বলিকের মধ্যে দিয়ে। আমি যেগুলো পাইনি, যেগুলো জানি না, সেই ল্যাক গুলো এক্সপ্রেস হয়। এবং তিনি বলছেন আমাদের যে ল্যাঙ্গুয়েজ, আমাদের ফ্যালোসেন্ট্রিক ল্যাঙ্গুয়েজ, which is essentially based on the patriarchal concept of the phallus, binary create করে। দেরিদার মতই বলছেন ম্যান ও ম্যান, মাইন্ড বডি, সেলফ আদার। এখানে ম্যান কে ভ্যালোরাইজ করা হয়, মাইন্ড কে ভ্যালোরাইজ করা হয়, সেলফ কে ভ্যালোরাইজ করা হয়। আদার কে কেটে দেওয়া হয়, বডি কে কাটা হয়, ও ম্যান কে কাটা হয়। ফলে এর মাধ্যমে একটা বাইনারি অপোজিশনের মধ্যে দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজকে শেখাই শিশুকে। ফলে চিরকাল সে কেবলমাত্র এই বাইনারির মধ্যে প্রথম অর্ডারটাকে ভ্যালোরাইজ করে, পজিটিভ লাইটে দেখে, ম্যানকে দেখে পজিটিভ লাইটে, ওম্যানকে দেখে না অ্যাজ ইফ ওম্যান ইজ রিপ্রেজেন্টিং সাম সর্ট অফ ল্যাক, তার মধ্যে কিছু পুরুষত্ব নেই বলে সে ওম্যান। দেহ অতটা গুরুত্ব নয়, মন বেশি গুরুত্বপূর্ণ। আমরা যে নায়িকাদের বারবার বলি, এই আজকালকার নায়িকারা তো বড্ড দেহ দেখায়, করিনা কাপুর। আমি বলছি পৃথিবীতে কোনো কালের কোনো নায়িকাদের মন দেখাবার ক্ষমতা কারুর ছিল? যখন সে অভিনয় করছে সে তো দেহই দেখাচ্ছে, তার তো মানে মানে মুখের যে এক্সপ্রেশন সেটা তো দেহরই এক্সপ্রেশন। কি মুশকিল! যখন সে কাঁদছে তার তো প্রত্যেকটা মুখের পেশি কাঁদছে, তার কি মন কাঁদছে? ফলে এই যে সেলফ বা আদার, সেলফকে প্রেফারেন্স দেয় রাদার দেন দ্য আদার। মাদার ইজ দ্য প্রাইমোরিয়াল আদার। মাদারকে আমি চিরকাল একটা আদিম আদার হিসেবে দেখার চেষ্টা করছি। এই এর কথা হেলেন সিক্সিউস প্রথমবার বলে। হেলেন সিক্সিউস বিখ্যাত এই শব্দগুলো না কোট করে আমি থাকতে পারছি না। নিজেকে এক্সপ্রেস করছে যখন ফিমেল ইমাজিনেশনের কথা যখন বলছেন, দ্য ফিমেল ইমাজিনেশন ইজ ইনফাইনাইট এন্ড বিউটিফুল। The truly liberated women writer, when she exists, will say, একজন truly liberated, একজন সত্যিকারের স্বাধীন নারী বলে উঠবে, I overflow, আমি গঙ্গার মতো ওভারফ্লো করি। My desires have invented new desire, আমার ইচ্ছে অন্য ডিজায়ারকে ইনভেন্ট করে। My body knows unheard of songs. Time and again I have failed, so full of luminous torrents that I could burst, আমি ফেটে পড়তে পারি, burst with forms much more beautiful than those which are put up in frames and sold for a stinking fortune. আমার দেহ যেভাবে পুরুষেরা বিক্রি করেছে, যেভাবে বিভিন্ন ফ্রেমের মধ্যে রাখা হয়েছে, করে বিক্রি করা হয়েছে, তার থেকে অনেক বেশি বিউটিফুল। It cannot be put into a frame, এটা কেবলমাত্র ফটোগ্রাফি বা পিকচারের একটা ফ্রেমে দেখা যায় না। It bursts with forms much more beautiful than those which are put up in frame, তার থেকে অনেক বিউটিফুল ফর্মে আমি বার্স্ট আউট করতে পারি। যেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি ব্রাউনিং এর কবিতার নাম হলো দ্য লাস্ট ডাচেস, সেখানে যে পেইন্টিংটা দেখাচ্ছে দ্য ডিউক ফেরেরা, সেই পেইন্টিং এর মধ্যে অ্যাজ ইফ তার বিউটিটাকে, উইমেনের বিউটিটাকে কমোডিফাই করে তার মধ্যে জোর করে পুড়ে রেখেছে, জোর করে ইমপ্রেজেন্ট করেছে। তার বিউটি সেই ফ্রেমের বাইরে বেরিয়ে তীব্র জ্যোতিষ ছটার মধ্যে দিয়ে এক্সপ্রেস করতে চায় একটা ওম্যান, এটার কথাই বলছে। So writing is the place where the subversive thought can germinate. Writing হচ্ছে সেই জায়গা যেখানে তোমার সাবভার্সিভ থট, সাবমিশনের অপোজিট, সাবমিট করতে চাইছো না, তাকে রেজিস্ট করছো, তোমার এই সাবভার্সিভ থট গুলো যেখানে জার্মিনেট, জন্ম দিতে পারে। It is especially shameful that the phallocentric tradition has for the most part succeeded in suppressing women's voice. এই phallocentric tradition women's ভয়েসটাকে চিরকাল সাপ্রেস করেছে। আমি সেই সাপ্রেশনের কথা মানছি না। The women must throw her off her guilt. একটা উইমেনের সবচেয়ে বড় জায়গা হচ্ছে তার গিল্ট। সে এক ধরনের গিল্ট ফিল করবে, একটা সেন্স অফ সিন, যেটাকে ঠিক করছি। এই ফর বিং টু হট অর টু ফ্রিজিড অর টু মাদারলি অর টু আনমেটারনাল, এটা হওয়ার জন্য গিল্ট ফিল করবে। বাট দ্য হার্ট অফ সিক্সিউসেস থিওরি ইজ হার রিজেকশন অফ দ্য থিওরি। Women's writing will always surpass the discourse that regulates the phallocentric system.
উইমেনদের ডিজায়ার সবসময় সারপাস করবে এই ফ্যালোসেন্ট্রিক সিস্টেমের ডিসকোর্সকে, ভেঙে বের করে দেবে। এখান থেকেই তৈরি হচ্ছে বিখ্যাত বই, যে বইটা জাস্ট মেনশন না করে থাকতে পারছি না, দ্য ম্যাড ওম্যান ইন দ্য অ্যাটিক, দ্য উইমেন রাইটার অ্যান্ড দ্য 19th century literary imagination. It's a 1979 book by Sandra Gilbert and Susan Goober, যেটা প্রথমবার বিভিন্ন 19th century টেক্সটে, ফ্র্যাঙ্কেনস্টাইন, জেন আয়ার, এই ধরনের টেক্সটকে অ্যানালাইজ করে দেখালো কিভাবে উইমেনদেরকে মার্জিনালাইজ করা হয়েছে সেই সমস্ত টেক্সটে। এখানেই প্রথমবার গুবার এবং গিলবার্ট দেখায় যে কিভাবে বার্থা ম্যাসনকে বন্দি করে এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টার নিজে একজন ইউরোপিয়ান নায়ক হওয়ার সুবাদে তাকে একটা থর্নফিল্ড হলের ক্যাসেলের উপরের দিকে বন্দি করে রেখে দিয়েছে। এবং কারণ সে শুধুমাত্র ওম্যান বলে নয়, সে একজন ব্ল্যাক স্কিন ওম্যান বলে। এখানে ইন্টারসেকশনাল ফেমিনিজমের জন্ম হচ্ছে। শুধু নারী বলে তাকে কষ্ট দিচ্ছে না, এখানে তার স্কিন কালারটা বা তার রেসটাও ম্যাটার করে যাচ্ছে। Am I clear? Am I clear? হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ, শেষ করব যাকে দিয়ে এই ক্লাস। she is of course জুডিথ প্যামেলা বাটলার, যাকে না দিয়ে বললে ফেমিনিজম শেষ হয় না। পরীক্ষায় অনেক সময় পড়ে, অনেক সময় পড়ে না। বিখ্যাত বই যেটা গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছিল, জেন্ডার ট্রাভেল, ফেমিনিজম অ্যান্ড দ্য সাবভার্সন অফ দ্য আইডেন্টিটি, 1990 সালের বই। আমি প্রথম পড়ি 2011 সালে, আমি যখন পড়ি কিছু বুঝতে পারি না, ইটস আ ভেরি ডিফিকাল্ট বুক। এবং তার একটা বিখ্যাত বই বডিজ দ্যাট ম্যাটার, অন দ্য ডিসকার্সিভ লিমিটস অফ দ্য সেক্স, 1993. She for the first time introduced the conception of the theory of gender performativity. Performance মানে কি আগে বলুন? What is performance? Anyone in the class? Yes. Performance মানে পরিবেশন করা, পরিবেশন করা, কোন পরিবেশন represent করা। উপস্থাপনা। Absolutely. Performing arts মানে basically that kind of art which involves your body, or generally it represents your some acting ability. Either তুমি নাটককে পারফর্ম করতে পারো, তুমি মুখাভিনয় প্যান্টোমাইম তুমি পারফর্ম করতে পারো। পারফরমেন্সের সময় তুমি বেসিক্যালি অভিনয় করো, তাই তো? তুমি যে রোলে, তুমি যা নয় তুমি তাই সাজো। সহজ কথায় বললে, আমি যদি আজকে স্মৃতিকে রক্তকরবীর কোন একটা চরিত্র দিই, সেই রক্তকরবীর চরিত্রে স্মৃতি সাজবে, তাকে সে অভিনয় করবে, she will perform that role, তাই তো? জেন্ডার কি কেউ পারফর্মেন্ট হয়? এটা কি সম্ভব যে লিঙ্গ পারফর্মেটিভ? ইজ ইট পসিবল যে আমি আজকে নারী, আমি আজকে পুরুষ, আমি নারীর চরিত্র অভিনয় করতে পারি, কিন্তু আমি কি আমার প্রত্যেক দিনের জীবনে নারী হয়ে উঠতে পারি? এটা কি পসিবল? এইখান থেকে কিন্তু the fluidity of the gender fluid কনসেপ্টের জন্ম। Gender fluid, the conception that gender is absolutely fluid in nature. FLUIDITY, fluidity of gender. Gender একটা monolithic আইডেন্টিটির মধ্যে আর থাকছে না, জেন্ডার ফ্লুইড হয়ে যাচ্ছে। জেন্ডারকে আমি বলতে পারি না যে এইটা হচ্ছে নারী, এইটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে নারীর স্টিরিওটাইপিক্যাল রোল, এটা হচ্ছে পুরুষের স্টিরিওটাইপিক্যাল রোল, এটা আমরা বলতে পারছি না। এইখান থেকেই এই পারফরমেটিভ নেচার অফ দ্য জেন্ডারের জন্ম। কিভাবে হচ্ছে আমরা একবার দেখার চেষ্টা করব। সো জুডিথ বাটলার যেটা বলছেন, gender is essentially performative. Through performative acts we become. Our becoming, it's not about being, it's about becoming. আমরা constantly হচ্ছি। সো তিনি বললেন পরপর লজিক্যাল আর্গুমেন্ট গুলো, gender is separate from the biological sex, অর্থাৎ সেক্স থেকে জেন্ডার আলাদা। ফলে তোমার বায়োলজি থেকে জেন্ডার আলাদা। জেন্ডার মানে হচ্ছে তোমার সোশ্যাল বা কালচারাল কনস্ট্রাকশন, যেটা তোমার উপরে সমাজ চাপিয়ে দিয়েছে। এখান থেকে ওনার পরের আর্গুমেন্ট, hence gender is not natural. Biological sex is natural, but gender is not natural because it is a social and cultural construct. It is socially constructed. But we in our society think it is natural because of the gender norms. আমরা ঠিক করে দিয়েছি যে শতাব্দী বা স্মৃতি বা আমাদের সৃজনী এরা সকালবেলা উঠে মাকে সাহায্য করবে,
এই ন্যাচারাল ইনস্টিংক্টটাকে এটাকে আমরা ন্যাচারাল হিসেবে প্রজেক্ট করি। ইট ইজ নট ন্যাচারাল, ইট ইজ সোশ্যালি কনস্ট্রাক্টেড, সমাজ তৈরি করেছে। সো জেন্ডার ভ্যারিজ বাই টাইম পিরিয়ড এন্ড কালচার, এবং এই জন্যই জেন্ডার কিন্তু সময়ের উপর ভিত্তি করে চেঞ্জ হয়, তাই তো? টাইম পিরিয়ড, ভিক্টোরিয়ান সোসাইটি একটা ওম্যানহুড এন্ড 20th সেঞ্চুরি একটা ওম্যানহুড কি এক নয়, আলাদা। ভিক্টোরিয়ান সোসাইটিতে একটা উইমেনের প্রপার্টি কি ইনহেরিট করার ক্ষমতা ছিল না, তোমাদের আছে। এবং সেই জন্যই জেন্ডার সংস্কৃতি এবং সময় অনুযায়ী পাল্টায়। and hence gender categories and oppression, এর ফলেই জেন্ডার ক্যাটাগরি আলাদা করে ক্রিয়েট করা হয়। তুমি মেল, তুমি ফিমেল, তুমি ট্রান্সজেন্ডার, তুমি তোমার জেন্ডার চেঞ্জ করেছো, এবং এর ফলে অপারেশন। এর ফলেই আমাদের সোসাইটিতে এই বাইনারি ক্রিয়েট করা হয়, হেটেরোসেক্সুয়াল ভার্সেস হোমোসেক্সুয়াল। হোমোসেক্সুয়ালিটি ইজ আ ন্যাচারাল ইনস্টিংক্ট, যেটা পৃথিবীতে প্রায় 570টা স্পিসিসের মধ্যে আছে, কিন্তু আমরা সেটাকে ন্যাচারাল বলে ভাবি না, আমরা সেটাকে আনন্যাচারাল বলে ভাবি বিকজ অফ আওয়ার জেন্ডার কনস্ট্রাকশন। বিকজ আমরা আমাদের জেন্ডার কনস্টিটিউশন আমরা ধরে নিই যে নারী সে নারীর মতো এই কাজগুলো করে যাবে, যে পুরুষ সে পুরুষের মতো এই কাজগুলো করে যাবে। এই নারী এবং পুরুষের বাইরে কিছু হয় না। বাটলার যে কথাটা বলে সারা পৃথিবীকে নাড়িয়ে দিল, উনি বললেন জেন্ডার পারফরমেটিভনেস, জেন্ডার ইজ সামথিং ইউ ডু, নট সামথিং ইউ আর। তুমি যা করো সেটাই তোমার জেন্ডার। অর্থাৎ তুমি সকালবেলা উঠে যদি একজন নারীর চরিত্রে অভিনয় করো, নারীর মতো করে কাজ করো, নারীর মতো করে পোশাক করো, নারীর মতো করে চা তৈরি করো, নারীর মতো করে বাড়ির সমস্ত মানুষের কেয়ার নাও অ্যাফেকশনেট ওয়েতে, তাহলে তুমি জেন্ডারটাকে পারফর্ম করছো, আর কিছুই নয়। জেন্ডার ইজ নাথিং বাট পারফরমেটিভিটি, জেন্ডার ইজ সামথিং ইউ ডু, যেটা তুমি প্রত্যেকদিন করছো, নট সামথিং ইউ আর। তুমি যা তার মাধ্যমে তুমি জেন্ডার হিসেবে এক্সপ্রেস করছো না। জেন্ডার তোমাকে শিখিয়েছে সমাজ। এই অ্যাক্টিং স্কিল তোমাকে কে শিখিয়েছে? সমাজ। বিখ্যাত এসে পারফর্মিং অ্যাক্টস এন্ড জেন্ডার কনস্টিটিউশন 1988, বাটলার proposes that gender is performative. অতএব জেন্ডার মানে অভিনয়। যদি জেন্ডার মানে অভিনয় হয়, তাহলে তুমি সকালে একজন নারীর চরিত্র অভিনয় করতে পারো, বিকেলে একটা পুরুষের চরিত্র অভিনয় করতে পারো। দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইয়োর ফ্রিডম। সেখানেই তোমার স্বাধীনতা। And Butler argues that gender is best perceived as performative, which suggests that it has a social audience. অর্থাৎ gender is performative কারণ কি? বিকজ যেরকম অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যখন অভিনয় করে তখন তার সামনে অডিয়েন্স থাকে, তাই তো? তুমি যখন সিনেমা অভিনয় করো সামনে ক্যামেরা থাকে, পরবর্তীকালে টেলিভিশনের অডিয়েন্স থাকে, এবং আমাদেরও জেন্ডারে প্রত্যেক দিনের সোশ্যাল অডিয়েন্স থাকে। তারা প্রত্যেকদিন দেখে তুমি ঠিকমতো পারফরমেন্স করতে পারছো তো তোমার জেন্ডারের রোলে? তুমি ঠিকমতো নারী হয়ে উঠতে পারছো তো? তুমি ঠিকমতো তোমার শাশুড়ি বা শ্বশুরের পরিচর্যা করছো তো? তুমি একজন সঠিক পুরুষ হিসেবে ইমার্জ করছো তো? তুমি তোমার যে মেল ফিমেল পার্টনার তাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারছো তো? এটা দেখার জন্য সোশ্যাল অডিয়েন্স রয়েছে, প্রত্যেক দিন তারা এক্সামিন করছে। এর ফলে জেন্ডার ইজ সামথিং ইউ ডু, যেটা তুমি করো, নট সামথিং ইউ আর। তুমি যা সেটা কিন্তু জেন্ডার নয়। বুঝতে পারছো? মানে এই আইডিয়াটা কিন্তু মারাত্মক, রিয়েলি মারাত্মক। এবং বাটলার এটা 1990 সালে যখন বলছেন, মানে সবাই বাটলারকে পড়ে পাগল হয়ে গেছিল। ইট অলসো খুব সাধারণ জিনিস, তুমি জানো, খুব 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 ইজিলি ক্যালকুলেবল, কিন্তু যখন বলছেন তখন এত নাটকীয় ভাবে বলছেন যে তুমি হঠাৎ করে ভাবছো যে আরে এই জিনিসটা তুমি খেয়াল করিনি। যখন প্রত্যেকদিন আমি আমার বাবাকে সকালে চা দিতে যাচ্ছি, সেটা একটা সোশ্যাল এক্সপেকটেশন থেকে একটা রোল ক্রিয়েট হয়েছে, এবং এই চরিত্রে আমি অভিনয় করছি, আমাকে সোসাইটি অভিনয় করাচ্ছে, এবং একটা সোশ্যাল অডিয়েন্স রয়েছে। আমি যে মুহূর্তেই চাটা দেবো না আমার শ্বশুর মশাই বা আমার বাবাকে, সেই মুহূর্তে আমি এই সোশ্যাল অডিয়েন্সটাকে নষ্ট করছি। আমি অভিনয় করছি না, আই এম রেবেলিং এগেইনস্ট দ্য সোশ্যাল অথরিটি, বিদ্রোহ করছি। So it also suggests that performances of the women are compelled and enforced by historical social practice. ফলে ঐতিহাসিকভাবে বিভিন্ন সামাজিক প্র্যাকটিস, সোশ্যাল প্র্যাকটিস মানে কি? সতীদাহ প্রথা, উইমেনদেরকে জ্বলন্ত হিসেবে জ্বালিয়ে দেওয়া, ইটস আ হিস্টোরিক্যাল সোশ্যাল প্র্যাকটিস। এই বিভিন্ন সোশ্যাল প্র্যাকটিস দ্বারা
উইমেনদের পারফরমেন্স কন্ট্রোল হয়েছে ডিউরিং হিস্টোরিক্যাল কনভেনশনস এন্ড পিপলস রেপিটেটিভ প্র্যাকটিস অফ সাইটেশন, মেটেরিয়ালাইজেশন, ইটারেশন মানে বারবার জিনিস করা, ইটারেট করা, রিইটারেট করা, এন্ড সেডিমেন্টেশন সেটাকে মানে পাথরের মতো করে বসিয়ে দেয়। সেডিমেন্টেশন ইজ আ জিওগ্রাফিক্যাল ফেনোমেনা, যে পাথর যখন হয় তখন সেডিমেন্ট দিনের পর দিন ধরে স্তর পড়ে পড়ে পাথর হয়। এখানেও তাই, তোমার মা যা কাজ করেছে, তোমার ঠাকুমা যা কাজ করেছে, সেই কাজ তুমি রিপিট করছো, ইটারেট করছো, সেডিমেন্টেড করছো, সিমেন্টের মতো বসে যাচ্ছে টু বিকাম নর্মস, সেটাই নর্ম হয়ে যাচ্ছে। who do not follow the norms will be punished। যারা এই নর্ম ফলো করবে না তাদেরকে বলা হবে slut, তাদেরকে বলা হবে prostitute, তাদেরকে বলা হবে you are beyond your gender structure। so gender is something you do, not something you are। বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। এই জিনিসটাই মানে বাটলারের এই জিনিসটা আমি বোঝাতে চেয়েছিলাম, কারণ এটা সত্যি খুব রেভলিউশনারি, মানে এটা বোঝাটা সবার দরকার, খুবই দরকার। and hence Butler said to say that gender is performative is little different, because for something to be performative means that it produces a series of effect। অভিনয়ের তো অনেকগুলো ধারা থাকে, সেরকম জেন্ডার পারফরমেটিভ মানে কি, একটা এফেক্ট তৈরি করে, একটা প্রভাব তৈরি করে। we act and walk and speak and talk in ways that consolidate an impression of being a man or being a woman। আমরা সেভাবেই কথা বলি, সেভাবেই হাঁটি, সেভাবেই চলি, যেভাবে একটা আমরা দেখেছি যেভাবে পুরুষকে বড় হতে একটা নারীকে বড় হতে। তো সেই জন্য বাটলার বললেন হোয়াট ইজ জেন্ডার? Gender is constitutional identity, culturally and socially instituted through repetition of stylized acts through time। সময়ের মধ্যে দিয়ে এক ধরনের অভিনয়, স্টাইলাইজড অ্যাক্ট, তার রিপিটেশন বারবার করতে করতে তুমি জেন্ডারের দিকে পৌঁছচ্ছ। অ্যাক্ট মানে বডি জেস্টার, স্টাইলস, মুভমেন্টস, তুমি যেভাবে চলছো, কথা বলছো, এই তুই পুরুষের মতো যাচ্ছিস না, তুই নারীর মতো যাচ্ছিস, এই তুই নারীর মতো যাচ্ছিস না, তুই অন্য কিছু যাচ্ছিস। So repetition itself produces a set of behaviors and reified forms which appears as the natural configuration of the bodies। একটা জিনিস রিপিট করতে করতে একটা নারী বারবার নারীর মতো চলতে চলতে মনে হচ্ছে এইটাই নারীর চলন, এটাই ন্যাচারাল কনফিগারেশন অফ দ্য বডিজ। আগের দিনের মহিলাদেরকে দেখতে এসে পুরুষেরা বলতো না একবার চলে দেখাও তো না, চলে দেখাও, নারীর মতো তো চলন হলো না। কারণটা কি? এই যে দিনের পর দিন চলতে চলতে একটা ন্যাচারাল কনফিগারেশন অফ দ্য বডিজে পরিণত হচ্ছে। এইটাই হচ্ছে এই রেপিটেশনের থ্রু দিয়ে একটা স্টাইলাইজড অ্যাক্ট তৈরি করা হচ্ছে। এটাই হচ্ছে জেন্ডার। জেন্ডার ইজ নাথিং বাট constitution of the identity, culturally and socially instituted through repetition of stylized acts through time। শব্দগুলোকে খুব ভালো করে খেয়াল করবে। repetition of stylized act, একদম স্টাইল, যেটা তোমাকে বলতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে, বলতে শিখিয়েছে, চলতে শিখিয়েছে, দেখতে শিখিয়েছে, সময়ের ব্যারাজারের মধ্যে বারবার করতে 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 যেটা হচ্ছে সেটাই জেন্ডার। বলো এই কথাই বললেন জুডিথ বাটলার। এবং বলে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ফেমিনিজম, আমরা ফেমিনিজমের পুরো হিস্ট্রিটা পড়ে ফেলেছি, আমরা ক্লাস প্রায় শেষ করে ফেলেছি। তাহলে কিভাবে ফেমিনিজম বদলাচ্ছে সেইটার দিকে তাকালে কিন্তু আমরা ফেমিনিজমকে বুঝতে পারি। যে ফেমিনিজম শুরু হয়েছিল কেবলমাত্র নারীদের ভোটাধিকার দিয়ে, শুরু হয়েছিল কোনদিন পাবলিক অফিসে সে চান্স পাবে কিনা তাই দিয়ে, শুরু হয়েছিল ইকুয়াল পে অফ দ্য ওয়েজ, একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কাজ করছে যাতে ইকুয়াল পে হয় তাই দিয়ে, রাইট টু এডুকেশন, রাইট টু প্রপার্টি, বেসিক রাইট দিয়ে, রাইট ইকুয়াল রাইটস উইথ ম্যারেজ, টু হ্যাভ মেটারনিটি লিভ, এইটা দিয়ে। সেটা কিন্তু এগেইনস্ট অল ফর্মস অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, রেপ, ডোমেস্টিক ভায়োলেন্স, তার বিপক্ষে উঠে গেল। আস্তে আস্তে ফেমিনিজম ইমার্জ করলো, এই কনসেপ্ট ক্রিয়েট করলো, কাকে ফ্যালোসেন্ট্রিজম বলে। পুরুষ আকার, পুরুষ তার অঙ্গ দিয়ে কিভাবে নারীদেরকে ডমিনেট করে, জেন্ডার স্টিরিওটাইপ কিভাবে হয়, কিভাবে পুরুষকে এক ধরনের আইডেন্টিটি দেওয়া হয়, নারীকে এক ধরনের আইডেন্টিটি সোসাইটিতে দেওয়া হয়, কিভাবে সেগুলোকে ক্রিয়েট করা হয় দিনের পর দিন হিস্টোরিক্যালি, সেগুলোকে ঐতিহাসিকভাবে তৈরি করা হয়েছে। এর মাধ্যমেই আস্তে আস্তে আমরা এই বিভিন্ন ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ দেখলাম। ফার্স্ট ওয়েভে অনেকটা নরম ছিল, সেকেন্ড ওয়েভে আস্তে আস্তে বললো সিমন দি বোভের থ্রু দিয়ে
a woman doesn't born as a woman but rather becomes a woman, নারী হয়ে ওঠে সামাজিক অত্যাচারে, সামাজিক পীড়নের মাধ্যমে। ফলে এই যে নারীবাদের যে যাত্রাপথ, যেটা শুরু হয়েছে মেরি উলস্টনক্রাফটকে দিয়ে, যেটা জন স্টুয়ার্ট মিলার একটু এগিয়েছে, যেটা ভার্জিনিয়া উলফে গিয়ে অনেকটা এগিয়েছে, সিমন ডি বোভেরে গিয়ে একেবারে চলে গেছে সেকেন্ড ওয়েভে, যেটা ব্রেডি ফ্রিডেন এবং সুলামিত ফায়ারস্টোন সেকেন্ড ওয়েভকে কন্টিনিউ করছে, সেক্সুয়াল পলিটিক্স সেকেন্ড ওয়েভের একেবারে শেষ দিক বা থার্ড ওয়েভকে শুরু করছে, এবং সেটাই একেবারে জুলিয়েট ক্রিস্টেভা হেলেন সিক্সুসকে দিয়ে একটা রেবেলিয়াস জায়গায় যাচ্ছে। তারা বলছে প্রথমবার যে এই দেহকে দিয়ে ভাষাকে আক্রমণ করো, পুরুষ নিজেকে এক্সপ্রেস করে ল্যাঙ্গুয়েজের থ্রু দিয়ে, ফলে ল্যাঙ্গুয়েজকে অ্যাটাক করো, ল্যাঙ্গুয়েজকে ডিস্ট্রয় করো, সিম্বলিককে এস্টাবলিশ করো, সেমিওটিককে এস্টাবলিশ করো, সিম্বলিককে ডিস্ট্রয় করো। সেই জায়গাটা আস্তে আস্তে গিয়ে জুডিথ বাটলারে গিয়ে পারফরমেটিভ সেক্সুয়ালিটিতে রূপান্তরিত হচ্ছে। জেন্ডার ইজ নাথিং বাট পারফরমেন্স। তোমার প্রত্যেকদিন মনের মধ্যেই আইডিয়াটাকে ঢোকানো হয়েছে তুমি এই জেন্ডারে বিলং করো, আসলে জেন্ডার বলে কিছু হয় না। এবং যে কনসেপ্টগুলো আমি অলরেডি আলোচনা করে ফেলেছি, সেই দিকে থার্ড ওয়েভ ফেমিনিজম যাচ্ছে। ফেমিনিজম জন্ম দিচ্ছে শুধুমাত্র সাদা চামড়ার ফেমিনিজমের নয়, ব্ল্যাক ফেমিনিজমের। ব্ল্যাক ফেমিনিজম ডেভেলপড আউট অফ দ্য ডিসস্যাটিসফ্যাকশন অফ দ্য আদার ফেমিনিস্ট পার্সপেক্টিভ, যেখানে ব্ল্যাক উইমেনরা অত্যাচারিত হচ্ছে। They argue that black women suffered the most because it is a double blow, being a woman and being black. ব্ল্যাক ফেমিনিজম বিভিন্ন ধরনের অপারেশনের এগেইনস্টে দাঁড়াচ্ছে। সেখান থেকে বিভিন্ন থার্ড ওয়েভ ফেমিনিজম, আমি অলরেডি বলেছি ইন্টারসেকশনাল ফেমিনিজমের কথা, তোমরা এই পাওয়ার পয়েন্টে দেখে নেবে, আমি বলেছি অলরেডি, ডিসকাস করেছি। আমি ডিসকাস করছি সেক্স পজিটিভিটির কথা, সেক্সুয়ালিটিকে নেগেটিভ লাইটে না দেখে পজিটিভ লাইটে দেখা, তাই নিয়ে কথা বলার চেষ্টা। ইকো ফেমিনিজমের কথা, যেখানে নেচারকে ডিস্ট্রয় করছে পুরুষরা এবং তাকে মা হিসেবে সেলিব্রেট করার প্রচেষ্টা। emphasizes the relationship between women and nature. Intersections between man's dominion over the nature and the oppression of the women. পুরুষরা যেভাবে পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, প্রকৃতিকে নষ্ট করছে, ক্লোরোফ্লুরোকার্বনকে রিলিজ করে, নারীদের সঙ্গে প্রকৃতিকে তুলনা করা হচ্ছে। পোস্ট স্ট্রাকচারালিস্ট ফেমিনিজম পড়িয়েছি, ক্রিস্টেভা সিক্সু এন্ড আদার্স। ট্রান্স ফেমিনিজম, অর্থাৎ যেখানে একটা উইমেনের অধিকার আছে, সে পুরুষ হবে না নারী হবে, সে কোন দেহকে এমব্রেস করবে সেই ব্যাপারে। ফলে এইভাবে কিন্তু আমি আগে দেখিয়েছি কিভাবে আমরা বিভিন্ন টেক্সটকে, জেন আয়ারকে, প্রাইড এন্ড প্রেজুডিসকে বা মল সাইনার্সকে আমরা ফেমিনিস্ট অ্যাঙ্গেল থেকে ইন্টারপ্রেট করতে পারি। জেন আয়ারকে শুধুমাত্র একটা ভিক্টোরিয়ান টেক্সট নয়, সেখানে বার্থা ম্যাসন যে ক্যারেক্টার, তাকে একটা মার্জিনালাইজ ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে, এবং সে কিভাবে আস্তে আস্তে এই জেনের কাছে হেরে যাচ্ছে, সেটাও কিন্তু ফেমিনিজমের প্রশ্ন। মল সাইনার্সে মল একটা রোগ, একটা ভিলেন, একটা থিপ, সে চুরি করে, she will marry 5 times, কিন্তু তাও তার যে ডিজায়ারটা সে রিফ্লেক্ট করছে, তার যে মনের ইচ্ছা, যে সেক্সুয়াল ডিজায়ার, সেটা ক্লিয়ার টার্মে এক্সপ্রেস করছে। প্রাইড এন্ড প্রেজুডিস তোমরা সিলেবাসে পড়েছো, ঠিক মতো ভালো করে পড়োনি, যেখানে বারবার একজন পুরুষ কিভাবে নারীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, বিকজ থ্রু দ্য অ্যাক্ট অফ দ্য ম্যারেজ, দ্য ইনস্টিটিউশন অফ দ্য ম্যারেজ। ওয়াই? বিকজ ম্যারেজ ছাড়া একটা নারী তার ইনহেরিটেন্স পাবে না, তার সম্পত্তির অধিকার পাবে না, ছিল না সেটা। সেই জিনিসগুলো আমরা এই ফেমিনিস্ট টেক্সটগুলোর মাধ্যমে জানতে পারছি। ফলে এই জিনিসগুলোর থ্রু দিয়ে আমরা শেষ করছি আমাদের ফেমিনিজমের ক্লাস। আমি একটা লিস্ট করে দিয়েছি ইম্পর্টেন্ট বিভিন্ন ওয়ার্কের ফেমিনিজমের উপরে। ভিন্ডিকেশন অফ দ্য রাইট অফ দ্য উইমেন খুবই বিখ্যাত, সাবজেকশন অফ দ্য জন স্টুয়ার্ট মিলের, সেকেন্ড সেক্স একেবারে পাল্টে দিয়েছে পুরো পৃথিবীকে সিমন ডি বোভেরের, সেক্সুয়াল পলিটিক্স কার লেখা, কেট মিলেট, দ্য ডায়ালেকটিক অফ সেক্স, সুলামিত ফায়ারস্টোন, উইমেন রেস এন্ড ক্লাস, ফায়ারস্টোনের লেখা, দ্য ক্রিয়েশন অফ দ্য পেট্রিয়ার্কি, জেন্ডার ট্রাবল, জুডিথ বাটলারের, ব্ল্যাক ফেমিনিস্ট থট। এই ওয়ার্কগুলোকে একটু দেখে নেবে, এগুলো প্রত্যেকটাই আমি ডিসকাস করেছি, এগুলো বিখ্যাত ফেমিনিস্ট লেখা। ফলে আমি কয়েকটা কোটেশন দিয়ে আমার শেষ করব। আমি এই জন্যই কোটেশনগুলোকে দেখিয়েছি, এই জন্য যে কিভাবে এভলিউশনটা হয়েছে। ফার্স্ট ওয়েভ ফেমিনিজম যেখানে বলছে যে পার্লামেন্টস হ্যাভ স্টপড লাফিং অ্যাট উইমেন সাফরেজ, পার্লামেন্ট এখন কিন্তু নারীদের যে স্বাধীনতা, নারীদের যে ভোটাধিকার, তাই নিয়ে হাসছেন, আগে হাসতো। And politicians have begun to dodge it is inevitable premonition of coming victory. আমরা আস্তে আস্তে কিন্তু
নারীদের ভোটাধিকার পাবো। ভালো বাবু, তিনি 1947 পেয়েছিলেন ক্যারি চ্যাপম্যান ক্যাট, প্রথমবার ভোটাধিকার পাচ্ছেন 1930-এর দশকে, 1950-এর দশকে, 1930-এর দশকে, এরকম সময়। তো 30-এর দশকে পর্যন্ত উইমেনদের ভোটাধিকার ছিল না, সেখান থেকে পাল্টাচ্ছে আস্তে আস্তে চিন্তা ভাবনা। সেকেন্ড ওয়েভ বলছে there are very few jobs that actually require a penis or vagina, all other jobs should be open to everybody। এরকম কোনো চাকরি নেই যেখানে সেক্সুয়াল অর্গানের প্রয়োজন, অন্যান্য সবকিছু চাকরিতে মানে সবাইয়ের জন্য চাকরি ওপেন হওয়া উচিত। ফলে ইকুয়ালিটি অফ দ্য রাইট ইন দ্য জব। সেকেন্ড ওয়েভ ফেমিনিজম, women are not inherently passive or peaceful, we are not inherently anything but human, আমরাও মানুষ। সেকেন্ড ওয়েভ ফেমিনিজম। থার্ড ওয়েভ ফেমিনিজমে সম্পূর্ণ বদলাচ্ছে, for girls to pick up guitars and scream their heads off in a totally oppressive, fucked up, male dominated culture is to seize power। ফলে যখন গিটার নিয়ে রক মিউজিক গাইছে একটা মেয়ে, সেটা কিন্তু তার ক্ষমতাকে, তার ক্ষমতায়ন, সে ক্ষমতাকে নিজের হাতে নিচ্ছে। We recognize this as a political act, এটা আমার একটা রাজনৈতিক অ্যাক্ট। কারণ আমি চিরকাল সোসাইটির বলা যে নর্ম, যে এই মেয়েরা তো গিটার হাতে ভয়ঙ্কর মাথা নাচিয়ে গান গায় না, কেন গাইবে না? ফলে for the girls to pick up guitars and scream their heads off in a totally oppressive, fucked up, male dominated culture is to seize power। এটা কিন্তু ক্ষমতাকে ধরার চেষ্টা। ফোর্থ ওয়েভ ফেমিনিজম অনেকটা উপরে যাচ্ছে, সমস্ত ধরনের ট্যাবুকে ভেঙে ফেলে বলছে ইমাজিন ইফ মেন ওয়্যার অ্যাজ ডিসগাস্টেড উইথ রেপ অ্যাজ দে ওয়্যার উইথ পিরিয়ডস। যেরকম ভাবে আমরা মেনস্ট্রুয়েশন নিয়ে কথা বলতে ভয় পাই, চিরকাল ভয় পাই, আমাদের সমাজ এভাবে শেখায়, যদি ততটাই তারা ডিসগাস্টেড হতো, ততটা রেপ নিয়ে কথা বলতে তারা ডিসগাস্টেড হতো। সো ফলে ফেমিনিজমের একটা বিরাট বড় ট্রানজিশন আমরা এই সোসাইটিতে দেখতে পাচ্ছি। ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ দিয়ে সেটা এলজিবিটি কে ইনক্লুড করছে। এলজিবিটি মানে লেসবিয়ান, গে, ট্রান্স ফেমিনিজম, এই যে বিভিন্ন কুয়ার অ্যাক্টিভিটি গুলোকে পর্যন্ত ফেমিনিজম এমব্রেস করছে। ফলে ফেমিনিজম মানে কিন্তু আমাদের সমাজে চলে আসা হাজার হাজার বছর ধরে যে পুরনো ধারণাগুলো, যেগুলো নিয়ে কথা বলা যাবে না বাবা, এগুলো আমাদের সোসাইটির খারাপ দিক, সেগুলো থেকে বেরিয়ে আসা। আমাদের নর্ম থেকে আমাদের সোসাইটি যে জেন্ডার কনস্ট্রাকশন ক্রিয়েট করেছে, প্রত্যেকদিন তোমাদেরকে নারী বা প্রত্যেকদিন তোমাদেরকে পুরুষ বলে ভাবতে সাহায্য করছে এবং ভাবাচ্ছে যে ও তো মহিলা। এই ধারণা থেকে যদি বেরিয়ে আসতে না পারো, তাহলে ফেমিনিজম পড়ে কোনো ধরনের লাভ নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আমার পড়ানো ফেমিনিজম তোমাদের মনের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারে, তবেই ফেমিনিজমের পড়ানো সার্থকতা। Thank you everyone for your kind attention and patience. স্যার, আপনার পাওয়ার পয়েন্টটা না খুব সুন্দর সাজানো, মানে এত সুন্দর ছবিগুলো দিয়ে হয়েছিল না, দেখবার মতো। থ্যাংক ইউ। ওই জন্যই পাওয়ার পয়েন্টটা করেছিলাম, কারণ যাতে ভিজুয়ালি তোমরা কানেক্ট করতে পারো, না হলে এটা পড়ানো খুব মুশকিল। আমি মুখে বললে হয়তো জায়গাতে পৌঁছবে না, কিন্তু আমি ভিজুয়ালি এটা দেখাতে পারি যে কোন সিচুয়েশনের মধ্যে কি হচ্ছে আর কি। ফলে আশা করছি আমি পুরো এই এভলিউশন, এই থটের যে পুরো বিবর্তনটাকে তোমাদের সামনে দেখাতে পেরেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। থ্যাংক ইউ এতদিন আগে থেকে ফেমিনিজম পড়ানো হচ্ছে, কিন্তু এখনো অব্দি মানে সেরকম কোনো পরিবর্তন আসেনি। না, আপনি যেগুলো পড়ালেন ঠিক আমাদের সমাজে আসলে আমাদের চিন্তার বিবর্তন আনতে হবে, তাহলে কিন্তু হবে না। যদি তুমি ফেমিনিজম পড়ে তোমার ডেইলি লাইফের মধ্যে কোনো মানে চেঞ্জ আনতে না পারো, নারীকে যদি সম্মান করতে না পারো, ধরে দেখো শি ইজ জাস্ট আ সেক্সুয়াল অবজেক্ট, এই হিসেবে যদি নারীকে তুমি দেখো, তাহলে কিন্তু এই ফেমিনিজম পড়াবার কোনো মানে হয় না। আমি নিজে বহু শিক্ষিত ছেলেকে বা পুরুষকে জানি যারা কিন্তু ফেমিনিজম পড়েও তাদের মধ্যে কোনো পরিবর্তন আসে, কারণ তারা ফেমিনিজমের অনেক থিওরিকে এসেনশিয়ালি বিলিভ করে না। আমি নিজে বিশ্বাস করি, আমি নিজে অনেক থিওরিতেই ন্যাচারালি বিলিভ করি, এবং সেগুলো আমি বিশ্বাস করি যে এই সমাজে নারীদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স খুবই প্রয়োজনীয়। সেজন্য আমি আমার প্রত্যেকটা ছাত্রীকে বারবার বলি যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হও, নিজের পায়ে দাঁড়াও, এবং এই সোসাইটিতে তোমরা ইকুয়ালি মেলদের থেকে অনেক বেশি পরিমাণে কন্ট্রিবিউট করতে পারবে, অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবে, অবশ্যই পারবে। ফলে এই বিলিভটা কিন্তু যদি কোনো পুরুষ নারীদের প্রতি না দেখায়, যদি সবসময় মানে এটা কিন্তু আমাদের ডেইলি প্র্যাকটিসের ব্যাপার, এটাই নয় যে শুধুমাত্র থিওরির জায়গায় থাকলো ফেমিনিজম, এটা থেকে কোনো লাভ নেই। যদি বইয়ের পাতায় ফেমিনিজম থাকে, কোনো লাভ নেই। যদি আমি প্রত্যেক দিনের জীবনে সেটাকে যদি অ্যাপ্লাই করতে না পারি, আমি যদি আমার পার্টনারকে একটা ইকুয়াল রাইট দিতে না পারি,
সে যদি রাত্রি 10টার সময় কোনোভাবে ফেরে, আমি যদি তাকে বলি এত রাত্রেবেলা ফিরেছো কেন, তাহলে কিন্তু আমি তাকে সেই মুহূর্তে রাইট দিচ্ছি না। এবার হতেই পারে অনেক ধরনের অ্যাংজাইটি কাজ করে, যে চারপাশের পরিবেশ নেই সেগুলো বুঝলাম, কিন্তু পুরুষতন্ত্র থেকে বেরিয়ে এসে আমি যদি আমার সঙ্গে যে থাকবে, আমার মা হতে পারে, আমার দিদি হতে পারে, আমার বোন হতে পারে, আমার আমার পরবর্তীকালের পার্টনার হতে পারে, আমি যদি বা স্পাউস হতে পারে, আমি যদি তাকে এই বেসিক রাইটটা না দিই, আমরা যদি পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে থাকি, তাহলে কিন্তু এটা হবে না। আমাদেরকে নিজেদেরকে এগিয়ে আসতে হবে। এবং আমি অনেকগুলো ভুল কথা বলে ফেললাম যে আমি যদি এই রাইট গুলো না দিই, এটা একেবারেই ফালতু কথা। তার কারণ হচ্ছে সে তো নিজের রাইট নিজেকে কেড়ে নেবে, ফলে তাকেও কিন্তু এম্পাওয়ার্ড হতে হবে, যাতে সে মানে ইকুয়ালি সেই রাইটটাকে ডিমান্ড করতে হবে। এবং আমাদের সোসাইটিতে সেই এম্পাওয়ারমেন্টটা কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের থ্রুই অনেকটা হয়। এটি বারবার বলি যে তোমরা প্রফেশনাল ওয়ার্ল্ডের দিকে এগিয়ে যাও, চাকরি করো। এটাই হচ্ছে আমার বেসিক বক্তব্য। ক্লিয়ার? স্যার আমার মনে হয় যে এই আপনি বলছেন যেগুলো যে চাকরি এগুলো মানে দরকার আছে, কিন্তু তার মধ্যে আমার মনে হয় এবার ফেমিনিজম পড়ানোর সময় এইগুলো ঢোকানো উচিত যে মেয়েদেরকে এবারে ওই মানে ক্যারাটা, মার্শাল আর্ট এগুলো বেশি শেখানো উচিত। দেখো মার্শাল আর্ট বা ক্যারাটে এগুলো তো কিছু বেসিক মানে কি বলবো সিকিউরিটি, তোমাকে নিজেকে সেভ করার প্রচেষ্টা অবশ্যই খুবই প্রয়োজনীয়, কিন্তু আনলেস এন্ড আনটিল এই ধরনের পুরুষদের মধ্যে একটা ইকুয়ালিটির কনসেপ্ট গড়ে না উঠছে, তাহলে যদি 10 জন পুরুষ মিলে একজন মহিলাকে আক্রমণ করে তাহলে কিছুই সম্ভব নয়। ওভার পাওয়ারিং পাওয়ারকে তো এনকাউন্টার করা সম্ভব নয়। ফলে যদি না তার মধ্যে শিক্ষা না ঢোকে, যদি না তার মধ্যে চেতনা, মানে পুরুষদেরকে সচেতন হতে হবে, যদি না তারা মানে চিরকাল একটা নারীকে একটা কমোডিটি বা একটা পণ্য হিসেবে দেখে, তাহলে তো এইখানে তো পুরো খেলাটা শেষ। কারণ তাহলে তো মার্শাল আর্টই শেখো আর মানে যাই আর মক্কাই শেখো না কেন, তুমি কিছুতেই পুরুষদের লালস থেকে নিজেকে বাঁচতে পারবে না। তার কারণটা যদি 10 জন পুরুষ একজন নারীকে আক্রমণ করে, এটা সম্ভব নয় একজন নারীর পক্ষেও। ফলে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে এডুকেশন, প্রপার conscious education both among men and the women which can create proper consciousness, চেতনার বিকাশের প্রয়োজন। যখন তুমি বুঝবে, একজন পুরুষ বুঝবে যে নারীকে আমি কি চোখে দেখবো, তার যে লেন্স, তার যে গেজ, সেই গেজের ধরনটা যখন পাল্টাবে, তবে গিয়ে কিন্তু নারীবাদের জন্ম হবে, তবে গিয়ে কিন্তু মানবী চর্চা হবে, না হলে হবে না। এই এডুকেশন, এই শিক্ষার বিকাশটা পুরুষদের মনের মধ্যে করতে হবে। এটা 11 যে ক্লাস টেক্সটগুলো দিয়েছিল না, শতাব্দী এক সেকেন্ড স্মৃতি বলে না। স্মৃতি বলো। স্যার আমি বলছিলাম যে এটা আদৌ কোনোদিন হবে কিনা কে জানে, কারণ যত দিন যাচ্ছে আরো এটা কমে যাচ্ছে চেতনাটা। না স্যার একটা কথা বলুন, চেতনা কমছে। আপনি একটা কথা বললেন না যে ইকোনমিক্যালি আমাদেরকে দাঁড়াতে হবে, আমার মনে হয় সেটা দরকার। কারণ স্যার দেখুন মানে ক্যারাটে এগুলো তো দরকারি নিজেদেরকে রক্ষা করার জন্য, কিন্তু এটা ছাড়াও আমরা দিনের পর দিন দেখে যাচ্ছি যে একটা বিশাল অংশের মহিলারা বাড়ির গৃহস্থান মানে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে। তো সেটা তখনই বন্ধ হবে যখন আমরা স্যার ইনকাম মানে উপার্জন করতে শিখবো, তাছাড়া কিন্তু এটা কিন্তু ইম্পসিবল। মানে উপার্জন করতে শিখতেই হবে। রাইট, কেন এটা বলছি এই কারণেই, মানে আমি কেন বলছি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। দেখো পুরুষ তো একটা চোখে নারীকে দেখছে, সেই চোখে দেখাটা তাকে সমাজে ছোটবেলা থেকে শেখানো হয়েছে, সেটা ততক্ষণ অবধি পরিবর্তন হবে না যতক্ষণ অবধি পুরুষ দেখছে যে আমার পাশে নারী আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটা সংসারের দায়িত্ব নিচ্ছে, বা আমারই মতো ইকুয়ালি একটা ইম্পর্টেন্ট প্রফেশনাল জায়গায় রয়েছে। এই পরিবর্তনটা কিন্তু শুধুমাত্র শিক্ষার মধ্যে হবে না, এটা কিন্তু প্র্যাকটিক্যালি এবং প্র্যাগম্যাটিক্যালি ঘটে দেখাতে হবে। যখনই একজন নারী একটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স পাবে, সেটাই কিন্তু তার ওয়ে অফ রিডেমশন, তার ওয়ে অফ ইমানসিপেশন। সে কিন্তু সেই সংসারে দাঁড়িয়ে সে বলতে পারবে এখানে আমার ইকুয়াল রাইট রয়েছে, এখানে ইকুয়াল অপরচুনিটি ক্রিয়েট করতে পারি, তোমার যতটা অধিকার আমিও ইকুয়ালি কন্ট্রিবিউট করি সংসারে। কারণ আমাদের সোসাইটি আনফরচুনেটলি ইকোনমির বিচারে ভাবে, সবকিছুকে মেটেরিয়ালিস্টিক পারসেপশন বা টাকার অঙ্কে দেখে। ফলে যতক্ষণ না অব্দি নারী শিক্ষা, যতক্ষণ না সেটা নারী শিক্ষার বিকাশ হয়ে সেটা চাকরিতে রূপান্তরিত হচ্ছে এবং একটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আসছে, ততক্ষণ অব্দি কিন্তু পুরুষের চোখে নারী সমান হবে না।
ফলে ফাইন্যান্সিয়াল পাওয়ার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্মৃতি যেটা বলছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সেটা তো একটা লেভেল অবধি, একটা জায়গা অবধি যে রাস্তায় বেরোনোর জন্য সিকিউরিটি, কিন্তু সেটা তো সব জায়গায় হয়, সব জায়গায় হয় না। হয়তো অনেক ক্ষেত্রে নারীরা আক্রান্ত হলোই না, কিন্তু যেটা সবসময় হয় আমাদের সোসাইটিতে, যে নারীদেরকে বাড়িতে কোনো একটা সংসারে যাওয়া মানে তাই কিছু নির্দিষ্ট কাজ করতে হয়, এই কাজগুলো তাকে করতে হয়। সে যদি প্রফেশনাল ওয়ার্ল্ডে বিলং করে তাকেও তাকে রান্না করতে হয়। এবার এই জায়গাগুলো থেকে বেরোবার জন্য কি দরকার? তার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। সেখানে ডিকটেট করতে পারে না এই কাজটা আমি করবো না, তার জন্য অন্য প্রফেশনাল তোকে রাখতে হবে। এই ডিমান্ডটা সে তখনই করতে পারবে আমাদের সোসাইটিতে। এই ডিমান্ডটা এমনি যে কোনো সময় করার অধিকার নারী রয়েছে, কিন্তু আমাদের সমাজে এটা হয় না, সেটা খুবই আনফরচুনেট। কিন্তু ডিমান্ডটা তখনই করতে পারবে যখন তার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, তার সেই রোবাসনেস অফ দ্য ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স রয়েছে, তবেই করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। তাহলে আমি বারবার বলি যে তোমাদের স্বাধীনতা শুরু হবে তোমাদের প্রফেশনাল ওয়ার্ল্ডের ইমার্জেন্সি থ্রু দিয়ে, তোমাদের পেশাদার জগতে যখন তোমরা ঢুকবে তারপর। আমি বারবার আমার সমস্ত ছাত্রীদের বলি যে তোমাদের চাকরি পাওয়াটা আমার ছাত্রীদের চাকরি পাওয়ার মতোই ইম্পর্টেন্ট, as important as my male students. Am I clear? হ্যাঁ স্যার ক্লিয়ার। এই জন্য মানে আমার বাবা এটা খুব বলেন যে শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে মুক্তি। স্যার দেখবেন একটা এটা নিয়ে খুব মানে কথা, একটা হায়ার এডুকেটেড পার্সন ভীষণ পড়াশোনা, অনেক দূর পড়াশোনা করেছে, কিন্তু তার মধ্যে কোথাও একটা ধ্যান ধারণা আছে না না বাড়ির মেয়েরা বাইরে গিয়ে কি করবে, তারা কেন ইনকাম করবে। আবার কিছু ধারণা আছে, হ্যাঁ সত্যি এখন যা মানে বর্তমানে পরিস্থিতি, হাজবেন্ড ওয়াইফ দুজন যদি ইকুয়ালি ইনকাম করে তবে একটা ভালো লাইফ আমরা পেতে পারি সেই জায়গা থেকে। বা সেটা তো বাদই দিলাম, মেয়েদেরকে নিজের জন্য অ্যাটলিস্ট মানে বাড়ানো দরকার, নিজের স্বাবলম্বী নিজের জন্য, শুধুমাত্র নিজের জন্য, নিজের জন্য স্বাবলম্বী হওয়া একদমই দরকার স্যার। অবশ্যই। শতাব্দী কিছু বলছিল? হ্যাঁ স্যার বলছিলাম, ওই যে বলছিলাম আমাদের 11 কিছু কবিতা দিয়েছিল, দ্য রোজ, দ্য সিক রোজ, দ্য ব্রিটিং অ্যাট নাইট, এইগুলো না দিয়ে যদি ইমিলি রেস্টনের ওই আই এম ওয়াইফ বা আই এম ওইগুলো যদি দিত, বা দ্রৌপদী যে ইয়েটা আছে আমাদের সেটা দিত, তাহলে অনেকটা কাজে লাগতো। তার কারণ হচ্ছে স্যার কজনকে মানে লিটারেচারের স্টুডেন্ট তো সবাই নয় না, এবার ফেমিনিজমটা আমাদের শিক্ষাতে এসে দিয়েছে। এবার এই জিনিসগুলো যদি ওরা মানে স্কুল জগতে যদি ওরা না জানে তাহলে কি করে জানা যাবে? এডুকেশনটা যদি না পাই তাহলে কোনো কিছুই সম্ভব নয়, কারণ ওখানে কনসেপ্টটা চেঞ্জ হবে না। যে স্কুল এডুকেশন যদি ডমিনেটিং হয়, মানে 3 জন হয়তো মেল পার্সন আছে, তারা যদি ডমিনেটিং মেন্টালিটি হয় তাদেরকে একটা মেয়ে বোঝাতে পারবে না। মানে আমি এক্সাম্পল দিয়ে বলছি, আমার বাড়িতে যদি ধরে নেন আমার দাদা বা বাবা যদি আমাকে সেই ইন্ডিপেন্ডেন্স না দেয়, আমি কতক্ষণ বোঝাবো, কতক্ষণ ফাইটটা করবো? তো সেটার জন্য তো আমাদের এডুকেশনটা দরকার, ওই জায়গাটাই তো গন্ডগোলটা। রাইট রাইট, খুব ভালো বলেছো শতাব্দী। আচ্ছা অর্পিতা কিছু বলছে? হ্যাঁ বলছিলাম যে এটা তো মানলাম যে হ্যাঁ সবাই লিটারেচারের মানে স্টুডেন্ট নয়, তাহলে সবাই তো পড়তে পারছে না, কিন্তু তার সাথে স্যার একটা ম্যাচুরিটির ব্যাপারও তো আছে। মানে 10-11 কি আমরা সেই ব্যাপারে বুঝতে পারবো যে আমরা তো আই ক্যান লিভ মানে আই এম ওয়াইফ ওই পোয়েমটা তো আমরা 3rd ইয়ারে এসে পড়ছি, তো সেটাও তো কিছুটা একটা এফেক্ট ফেলে। আমি একটা কথা বলি, অ্যাকচুয়ালি ফেমিনিজম কিন্তু শুধুমাত্র লিটারেচারের টপিক নয়, ফেমিনিজম কিন্তু হিস্ট্রি টপিক, ফেমিনিজম কিন্তু ফিলোসফি টপিক, সব জায়গাতেই রয়েছে। মানে বিষয়টা হচ্ছে অন্যান্য সাবজেক্টের সিলেবাস গুলো এতটাই মানদাত্তার আমলে পড়ে রয়েছে যে সেখানে ফেমিনিজম পড়ানো হয় না। মানে ফেমিনিজম নারীবাদের উৎস কিন্তু যে কোনো সমাজতাত্ত্বিক আলোচনায়, যে কোনো সোশ্যাল সায়েন্সে, সেটা যদি হিস্ট্রি হয় হিস্ট্রিতে, সেটা যদি কালচার স্টাডিজ হয় কালচার স্টাডিজে, সেটা বাংলা সাহিত্যে, যে কোনো জায়গাতে কিন্তু নারীবাদ নিয়ে আলোচনা করা যায়, কিন্তু করা হয় না। বাংলাতে আমাদের একটা টেক্সট ছিল কর্মলতা জননীর পাশে, ওখানেই তো স্যার রেটিং এর ইয়েটা ধরেছিল। বাংলাতে যদি ধরতে পারে, আমি কথার মানে মধ্যে ইংলিশে নাই দিল, বাংলা সাহিত্যের মধ্যেও তো দেওয়া যায়। বা হিস্ট্রি যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, কৃতদাস বানিয়ে কত রকমের কত কি করা হয়, সেই জায়গাতেও সেগুলো দেওয়া যায়, কিন্তু ওরা দেয় না, সেটা তো আমরা করতে পারবো না। এবার
স্কুলের টিচাররা এত ম্যাচিওর ওয়েতে হয়তো মানে বিষয়টাকে ইনকালকেট করতে পারবে না, এবং হয়তো মানে যারা স্কুলের যারা অডিয়েন্স যারা স্টুডেন্ট তারা হয়তো নিতে পারবে না, এই ভয়ে দেয় না, কারণ আমাদের সোসাইটিতে অন্তত ভয়ে কাজ করে, ফলে সেই কারণে হয়তো দেয় না। মানে আমি যেরকম ম্যাচিওর ওয়েতে তোমাদেরকে পড়াতে পারছি বা তোমরা এটাকে যেরকম ম্যাচিওরিটি নিতে পারছো, স্কুলে হয়তো এটা নিয়ে অনেকটা হাসাহাসি হবে, ঠাট্টা হবে, এই আবার কি বলছে রে বাবা, তো কি, কিন্তু এই কনসিয়াসনেসটা যদি না তৈরি হয় তাহলে কিন্তু মানে কোনোদিনই আর ম্যাচিওর হবে না, কোনোদিনই ম্যাচুরিটি। অথচ স্যার 9-10 জীবন বিজ্ঞানে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলোর তুলনায় মানে এগুলো দেওয়া হয় অনেক উন্নতি করবে। জীবন বিজ্ঞানে পড়তে পারছে, তাহলে হিস্ট্রি বা এমনি মানে সায়েন্সে কেন পড়তে পারবে না? খুব ভালো, মানুষ যদি চায় সব পারে কিন্তু করে না, ঠিক হচ্ছে ব্যাপার। খুব ভালো বলেছেন, যদি রিপ্রোডাক্টিভ সাইকেল ক্লাস 11 ক্লাস 10 এ পড়ানো হয় তাহলে কেন এইগুলো কেন করতে পারবে না? রাইট, অ্যাবসলিউটলি রাইট ইউ আর। খুব ভালো ম্যাচিউর ডিসকাশন হলো। কেউ কি বলে? শুভব্রত বলছো? শুভ বলছো? হ্যাঁ বলো বলো বলো। শতাব্দীর কথাগুলো বললো ওগুলো অনেকটা সেই মানে রিজার্ভ ব্যাংকে বেশি টাকা ছাতিটার মতো অবস্থা, মানে যদি এই লেভেলে যদি অত কিছু দিয়ে দেয় আমাদের ব্রেন তো তখন অতটা ম্যাচিউর, প্লাস আমাদের যে ক্লাসের যে স্টুডেন্টসরা তারা তো আমি যে বললাম হাসাহাসি করে, প্লাস স্যার অত ভালো করে বোঝাতে পারবেন না। একদম একমত, কারণ আমরা রিপ্রোডাক্টিভ বা আমরা তো মানে তো মানে যারাই সায়েন্স নিয়ে পড়েছে বায়োলজিতে এতটাও কিছু ডিটেলস থাকে না যে সেটা মানে আমরা সেই মুহূর্তে থাকে, কেন বলবো না থাকে না, কিন্তু আমরা কলেজ লেভেলে যেটা পড়াশোনা করেছি আমরা সেই ফার্স্ট ইয়ার থেকে সেই লেভেলে থাকে না, তো একটা মাইন্ড নেবার মতো একটা ব্যাপারও তো থাকে। হ্যাঁ সেটা ঠিকই, আসলে ব্যাপারটা হচ্ছে মাইন্ডটাকে প্রিপেয়ার করতে হবে একটু আগে থেকে, যেটা শতাব্দী বলছেন হয়তো সঙ্গে খানিকটা একমত। হ্যাঁ এটা আমি তো বলছি যে মাইন্ডটাকে প্রিপেয়ার করতে হবে, কারণ অনেক মেয়েদেরই এইচএস এর পর দিয়ে দিতে পারে। রাইট রাইট, অ্যাবসলিউটলি রাইট ইউ আর, দারুণ বলেছেন। এটার জন্য বলছি, কারণ হচ্ছে আমরা যদি প্রথম থেকে না জানি জিনিসগুলো, যদি আরে বাবা সবাই তো আর হায়ার এডুকেশনে নিতেই পারি না, সেই জন্য স্কুল লেভেলে যদি না বোঝানো হয় তাহলে কখন বোঝানো, আমি তোমাদের সুযোগটাই তো পাবে না, বোঝার জায়গাটাই তো পাচ্ছ না। হ্যাঁ মানে আমি এরকম মানে ধরে যে তোমরা না না ফেমিনিজমটা এখন থেকে পড়াশোনা হয়েছে তবু কেন মানে এখনো পর্যন্ত কোনো উন্নতি হয়নি, কিন্তু ফেমিনিজমটা পড়ে হচ্ছে কি একটা পার্টিকুলার জনরাল মানে ছেলেমেয়েরা পড়ছে, সবাই তো আর ফেমিনিজমটা পড়ছে না। না কিন্তু ফেমিনিজম না, আমি যেটা বলতে চাই অর্পিতাকে, যদি ফেমিনিজমের ডেফিনেশন দেখো, ফেমিনিজম কিন্তু ইজ নট লিমিটেড অনলি টু লিটারেচার, ফেমিনিজম ইজ আ সাবজেক্ট অফ দ্য সোশ্যাল সায়েন্স, ইটস অ্যান ইন্টেলেকচুয়াল মুভমেন্ট। সবাই আমরা তো শুধুমাত্র ইংলিশ লিটারেচারে সবাই পড়ছি, কিন্তু আমরা তো ফেমিনিজম পড়তে পড়তে কত কিছু পড়লাম, সাইকোলজি পড়লাম, হিস্ট্রি গেলাম, কিন্তু সেরকম তাহলে প্রত্যেকটা সাবজেক্টেই এটাকে ঢোকানো দরকার। অনেক সাবজেক্টে আছে কিন্তু অনেক সাবজেক্টে স্যারেরা সেই ম্যাচিওর নয় যে সেই সাবজেক্টটাকে পড়াবে। মানে সত্যি মানে খুব আনফরচুনেট হলেও এটা সত্যি যে আমি দেখেছি অন্তত যে ইংলিশ লিটারেচারের টিচারদের যেভাবে ট্রেনিংটা হয় সেরকম ট্রেনিং তো সমস্ত সাবজেক্টের টিচারদের হয় না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি। এর ফলে যেটা ঘটে যে মানে অনেক সাবজেক্টের টিচার এটা পড়াতে ভয় পায়, বা টিচার বা স্টুডেন্টদের কি পারসেপশন হবে, কি রিয়াকশন হবে সেটা ভাবতে গিয়ে খানিকটা মানে তারা কনফিউজ হয়ে পড়ে যে এটা বলবো ক্লাসের মধ্যে তাহলে কি হবে। এবার আমি সেটা বলতে সাহস পাচ্ছি কারণ আমি তোমাদের মতো ম্যাচিউর স্টুডেন্টদেরকে পেয়েছি, আমি তোমাদেরকে সেভাবে তৈরি করেছি, আমি তোমাদেরকে মেটামরফোসিস যখন পড়িয়েছি একেবারে ফার্স্ট সেমিস্টার আমি দেখেছি অল্প হাসি, কিন্তু আস্তে আস্তে তোমরা ম্যাচিউর হচ্ছ, ফলে এই ম্যাচিউরিটির লেভেলটাকে আস্তে আস্তে তৈরি করতে হবে। এই তৈরি করাটা যেরকম ভাবে ফার্স্ট ইয়ার থেকে যদি শুরু করি আমি থার্ড ইয়ারে গিয়ে তার ফসল পাচ্ছি, সেরকম ভাবে যদি আমি ক্লাস 9-10 থেকে শুরু করি তাহলে আমি ডেফিনেটলি 12-এ গিয়ে তার ফসল পাবো। একজন শিশুকে কিন্তু ম্যাচিওর করা সম্ভব যদি তাকে আস্তে আস্তে প্রত্যেক দিন আমি এই কনসিয়াসনেসটা তার মধ্যে চেতনাটা অল্প করে করে ইনজেক্ট করতে শুরু করি ভ্যাকসিনের মতো আস্তে আস্তে, তাহলে কিন্তু সম্ভব। এক্সাক্ট স্যার, আমি এটাই বলছি যে যদি আমাদেরকে ফেমিনিজমের এই জিনিসটা বোঝাতেই হয় তাহলে আমাদের একদম গোড়া থেকে বোঝাতে হবে। একদম ওই মানে 7 সেটাই তো আমি বললাম যে 9-10 থেকে কেন দেওয়া হচ্ছে না, 9-10-এ আমি বলতে পারি স্যার এটুকু যে জীবন বিজ্ঞানের যে ফ্যাক্টরগুলো আমাদের দেওয়া আছে সেগুলো যদি পড়ানো যায় তাহলে স্যার এগুলো পড়ানো যায়, কেন অনেক ব্যাপক জিনিস আছে ইংলিশ লিটারেচারে যেগুলো বোঝানো যায়, যেগুলো দিলে অনেকটা উপকার হয় মানুষের, কিন্তু সেটা করবে না। আমি অনেকটাই একমত, কিন্তু এক্ষেত্রে আমি একটা কথা জাস্ট বলতে চাই, খুব ভালো আলোচনা হচ্ছে,
সেটা হচ্ছে যে মানে জীবন বিজ্ঞানের একটা টপিকের সঙ্গে লিটারেচারের একটা টপিকের একটা গুণগত পার্থক্য আছে। কারণ লিটারেচার কিন্তু জীবন বিজ্ঞানের টপিকটা কিন্তু সে মুখস্থ করেও পার করে দিতে পারে, কিন্তু কনসেপ্ট সবসময় তার না বুঝলেও চলবে। কিন্তু লিটারেচারের যিনি টিচার তাকে যখন বোঝাতে হচ্ছে, আমি তাদেরকে ফেমিনিজম যখন বোঝাচ্ছি, তখন কিন্তু আমাকে তোমাদের সঙ্গে এমন অনেক কনসেপ্ট নিয়ে ডিল করতে হচ্ছে যেটা জীবন বিজ্ঞানের টিচাররা তো করতে হবে না। আমায় কিন্তু তোমার বাড়ির মায়ের রোল, বাবার রোল, জেন্ডারের কনসেপ্ট, সেটা তো অবশ্যই, সেটা তো এটার কোনো তুলনা হয় না, আমি ওটা বলছি না, আমি মানে কথার মানে বললাম দেওয়া যেতে পারে, অবশ্যই যেতে পারে, অবশ্যই যেতে পারে, নিশ্চয়ই যেতে পারে। আপনি কোন স্যার বলেছিলেন মনে নেই আমাদের, মানে ফার্স্ট এই টাইপের কোনো টেক্সট পড়ার আগে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে অন্যভাবে একটু থিঙ্কিং গুলো আনতে হবে, অন্যভাবে আমি ব্রেভলি ফর দ্য কুইন পড়াবার আগে বলেছিলাম যে অন্যভাবে ভাবতে হবে তোমাদেরকে। মানে এই যে তোমাদের আজকে ম্যাচুরিটিটা কিন্তু তোমরা ভেবো না যে একদিন এসছে, তোমরা কিন্তু অনেক ধরনের টেক্সট পড়েছো, যার ফলে তোমাদের এই ম্যাচুরিটিটা আস্তে 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 ডেভেলপ করেছো। ব্রেভলি ফর দ্য কুইন পড়েছো, তোমাদের তোমরা বেশ খানিকটা ফেমিনিজম নিয়ে আইডিয়া পড়েছো, দ্রৌপদীতে। এই যে আইডিয়া গুলো পড়তে 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 আজকে তোমরা এই জায়গাতে এসছো। সামা আরেকটু বেশি ম্যাচিওর হয়েছি মেটামরফোসিস পড়ার পর। মেটামরফোসিস পড়ার পরে তোমরা একটা ম্যাচিওর হয়েছো। আমি প্রথম সেই পাওয়ার পয়েন্ট যখন দেখাচ্ছি আমার এখনো মনে আছে অনেক। থিমটা কি ছিল? আরেকবার যে কবিতাটা, হ্যাঁ তার থিমটা কি রকম ছিল? এই রে আমি ভুলে গেছি, এটা আমিও ভুলে গেছি। মানে ওইটার থিমটা মানে আমি পড়েছি, ওইটার থিমটা যদি আমি এই কারণেই কথাটা বলছি, তার কারণ ওটা আমাদের টেক্সটের মধ্যে ছিল। ওইটা মিটিং অ্যাট নাইট, রাইট, রবার্ট ব্রাউনিং এর মিটিং অ্যাট নাইট, ওইটার যে এটা দেখানো, ওইটা ওই কবিতাগুলো ইংরেজিতে যদি দিতে পারে তাহলে এই জিনিসগুলো কেন দেবে না? কারণ ওইটা মানে ওটার সাথে এটার কোনো ইয়েই নেই, মানে ওইগুলো দেখার কোনো মানে হয় না। তারপর মানে শতাব্দী মানে যেটা একটা জিনিস গুলিয়ে ফেলছো, সেটা হচ্ছে যদি না তুমি একটা স্টেপ না যাও তাহলে কিন্তু পরের স্টেপটা তুমি উঠতে পারবে না। অর্থাৎ তুমি মানে যতক্ষণ না এই যে তুমি যে পোয়েম গুলোর কথা বললে সেখানে কিন্তু এক ধরনের রোমান্টিক লাভের কথা বলা আছে, তাহলে যতক্ষণ না তুমি রোমান্টিক লাভের কনসেপ্ট, মানে ওটাই বলতে চাইছি যে রোমান্টিক লাভের এটা দেওয়া যায়, কিন্তু যেটাতে মানুষের একটু উপকার হয়। হ্যাঁ না আমি যেটা বলছি যে যতক্ষণ না তুমি রোমান্টিক লাভের কনসেপ্টটা বুঝছো ততক্ষণ কিন্তু তুমি রোমান্টিক লাভকে কাউন্টার করতে পারবে না, বুঝতে পারছো? যতক্ষণ না তুমি কাকে ট্র্যাডিশনাল ভালোবাসা বলে সেটা বুঝছো ততক্ষণ তাকে তুমি ঠেলে ফেলতে পারবে না। ফলে প্রথম স্টেপটা তোমাকে জানতে হবে, জানার পরে তারপরে কিন্তু নারীবাদ আসছে। ফলে একটু কিন্তু লজিক্যাল ব্যাপারটাও আমাদেরকে এভাবে ভাবতে হবে যে একটা স্টেপ তারপরে কিন্তু আরেকটা স্টেপ উঠতে হবে। মানে এটাই আমি বলার চেষ্টা করছি। মানে হ্যাঁ শতাব্দী, আমি রেকর্ডিংটা একবার অফ করে দিই, কারণ অনেকেই বলার চেষ্টা করছে, খুব ইন্টারেস্টিং আইডিয়া, মানে অনেক দারুণ ভালো ভালো আলোচনা হচ্ছে, তাই রেকর্ডিংটা আমি অন রেখেছিলাম, এখন অফ করছি।